দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ফুল পিসি দেখা যাচ্ছে নাকি শুধু একটা ক্রোমের দেখা যাচ্ছে? আমি এখন ধরো এখন গেছি মাইক্রোসফট হোয়াইট বোর্ডে। হোয়াইট দেখা বোর্ড কি যাচ্ছে দেখা ভাই, যাচ্ছে? ফুল ডেস্কটপই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি মূলত আজকে প্রথমে এটা বের করলাম কারণ এটা হচ্ছে যদি তোমরা কেউ পড়তে চাও তো এই বইটা পড়তে পারো। আমি মূলত যা শিখাবো এখানে অধিকাংশ আছে। এই বইটা অনেক ভালো, তোমরা এখান থেকে দেখতে পারো। কম্বিনেটরিক্স এর হাতে খড়ি বইটা, এই দুইটা পার্ট আছে, যে কোনো একটা থেকে তোমরা কাউন্টিং, প্রবাবিলিটি এগুলা শিখে ফেলতে পারো, মানে বেসিক গুলা। রিয়াদ, বইয়ের লিঙ্কটা একটু চ্যাটে দিয়ে দে সবাই। আচ্ছা, আমি বইয়ের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, আচ্ছা ওইটা নাইমুল দিয়ে দিতে পারবা না? হ্যাঁ, আচ্ছা নাইমুল, আমি দিয়ে দিব। নাইমুল দিয়ে দিও। আর আরেকটা আছে হচ্ছে, তোমাদের দেখাই আমি, এটা হচ্ছে ফর দ্য রাইট 48। তোমরা যারা নাম্বার থিওরির প্রবলেম গুলো সলভ করতে চাও বা এই টপিকের অ্যালগোরিদম গুলো দেখতে চাও, তোমরা এই জায়গায় আসলে এখানে দেখো, এখানে মোটামুটি আমাদের যা দরকার আপাতত অনেক সুন্দরভাবে আর সহজভাবে বোঝানো আছে। যে সামিউল ইসলাম ভাইয়ের ব্লগ, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, এটা চ্যাটে দিয়ে দেওয়া হবে। তো আজকে যে টপিক গুলো শিখবো সেগুলো মূলত একবারে ইজি বলতে কি, প্রথম প্রশ্নটা তোমাদের মাঝে মাঝে মনে হতে পারে যে এগুলো কি জন্য শিখতেছি। ধরো এরকম প্রশ্ন যে 1 থেকে 30-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, বা হচ্ছে কতগুলো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য বা 6 দ্বারা বিভাজ্য। তো এগুলো সমস্যা প্রথমে মনে হতে পারে যে একবারে ইজি, এগুলো কি জন্য শিখাচ্ছে। তো এগুলোর ভিতরেই আমরা যখন করতে যাই প্রথম দিকে, বিশেষ করে কোড ফোর্সেসের বা অ্যাড কোডারের প্রবলেম গুলা, ওখানে দেখতে গেলে অনেক স্টুডেন্টে আমরা করি কি, প্রথমের দিকে প্রচুর হেভি অ্যালগোরিদম শেখার চিন্তা ভাবনা করি। আমার কাছেই বেশি দিন না, 2-1 দিন আগে অনেকেই প্রশ্ন করতেছি যে ভাইয়া রেডিক্স শর্ট শিখতেছি, কাউন্টিং শর্ট শিখতেছি, এই অ্যালগোরিদম ওই অ্যালগোরিদম, কিন্তু আদৌ প্রথমের দিকে এগুলা কিচ্ছু লাগে না। কমসে কম এবিসি তে এগুলা লাগে না। বেসিক কাউন্টিং 2-1টা অ্যালগোরিদম, বাইনারি সার্চ, এগুলা দিয়ে সলভ করা যায়। তো তোমরা যদি এগুলার বেসটা ঠিক করে নিতে পারো তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি ছোট মোটো প্রশ্ন করব, তোমরা মাইক অন করে অ্যান্সার করার চেষ্টা করবো আর কি। তো একবারে বেসিক, যেটা প্রথমে যে প্রশ্নটা করলাম, যেটা হচ্ছে 1 থেকে ধরো 20-এর মধ্যে কয়টা সংখ্যা থাকতে পারে। এক, ধরো 1 2 3 এরকম করে ড্যাশ 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 20-এর। আর আমার হচ্ছে হোয়াইট বোর্ডে লেখার হাত মনে করো অত ভালো না, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এখানে কয়টা সংখ্যা থাকে 1 থেকে 20-এর মধ্যে? তো এটা নর্মালি বোঝাচ্ছে 1 থেকে 20-এর মধ্যে কয়টা সংখ্যা থাকে, এটা তুমি এমনি হাত দিয়ে গুনলেও পারো, এরকম করতে পারো। কিন্তু তুমি যখন চিন্তা করতেছো যে 1 থেকে 20-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, এটা প্রত্যেকটাই আছে, এখন এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি তোমাদের বলি জোড় সংখ্যা কয়টা আছে 1 থেকে 20-এর মধ্যে, জোড় সংখ্যা কয়টা আছে, তো তুমি তখন কিভাবে দেখবা? তুমি হয়তো চিন্তা করতে পারো যে জোড় সংখ্যা কিভাবে আছে, আমি দেখি এমনিতে গোনার চেষ্টা করতে পারো। যে এখন জোড় সংখ্যার ক্ষেত্রে দেখতেছি 2 4 6 8, এইভাবে যেতে যেতে শেষে আসতেছে হচ্ছে 20 পর্যন্ত। তো তুমি এমনিতে চিন্তা করতে পারো, আচ্ছা এইভাবে দেখলে হচ্ছে 20 ভাগ কত হচ্ছে 2, তাহলে 10টা জোড় সংখ্যা আছে। অথবা তুমি যদি অন্য একটা সংখ্যার ক্ষেত্রে চিন্তা করো, 1 থেকে 40-এর মধ্যে কয়টা জোড় সংখ্যা আছে, তো তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা যে 1 থেকে 40 যেহেতু বলছে, 1 থেকে 40, তো 40/2, তো এখানে আমি পাচ্ছি 20। এই ক্ষেত্রে কাজ করতেছে, কিন্তু এইটা কি আদৌ সব জায়গায় কাজ করতেছে কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধরো আমি এখন বললাম 1 থেকে 9-এর মধ্যে কয়টা জোড় সংখ্যা আছে। তো 1 থেকে 9-এর মধ্যে জোড় সংখ্যা বের করতে গেলে 9 তো এখন হচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তো তখন আমরা কি করতে পারি? 1 থেকে 9-এর মধ্যে যদি আমরা একটু দেখি, তো তখন আমরা কি করতে পারি? দেখো এখানে 3 4 5 6 7 8 9, আমরা নর্মালি দেখি যে হচ্ছে কি 9/2, মানে আগে যেভাবে দেখলাম সেইভাবে 9/2। কিন্তু যেহেতু 9-কে তো 2 দিয়ে ভাগ করতে পারতেছি না, আপাতত আমরা এমনিতেই এখানে দেখার চেষ্টা করি কতগুলো আছে। 2 আছে, 4 আছে, 6 আছে এবং 8 আছে। তাহলে কয়টা হচ্ছে? 1 2 3 4টা। কিন্তু 9-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 তো হচ্ছে না। তো আমরা যদি একটু এইভাবে চিন্তা করি, যে আমরা যদি এটা ফ্লোর নেওয়ার চেষ্টা করি, ফ্লোর মানে হচ্ছে জাস্ট ভাগ করার পরে ওর সব থেকে নিচের বা কাছের, ধরো ভাগ করার পরে আসলে 4.5, তো আমি এটার সব থেকে কাছের পূর্ণ সংখ্যা কোনটা, সংখ্যা রেখায় এইদিকে পিছনের দিকে, তো আমি এখানে পাচ্ছি 4। তো এখানে 4। তো এখন তুমি এইভাবে চিন্তা করতে পারো তাহলে, যে জোড় সংখ্যা হোক বেজোড় সংখ্যা হোক, 1 থেকে n এর মধ্যে
যদি আমাকে বলে যে জোড় সংখ্যা কতগুলো আছে, তুমি এটা লিখতে পারো যে n/2, এটা ফ্লোর করে দিতে পারো। এটা হচ্ছে 1 থেকে n এর মধ্যে কয়টা জোড় সংখ্যা আছে সেটা বের করার উপায়। তো এখন এটা হলো জোড় সংখ্যা, ইজি, একটা আছে একটা নাই, একটা আছে, এরকম করে করা যাচ্ছে। তো এখন যদি বলা হয় 1 থেকে 10 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় এরকম কয়টা সংখ্যা আছে, তখন আমরা কি করব? তখন যদি আমরা দেখি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় সংখ্যাগুলো কতগুলা? 1, 2, 3। তো 10 এর ক্ষেত্রে কি হচ্ছে, 10 দিয়ে যদি আমি আগের মতো 2 এর ক্ষেত্রে যেভাবে করছিলাম 3 দেই, তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ভাগ যাচ্ছে না, কিন্তু আমরা যদি ফ্লোর নেই তাহলে 3 তিরিকে 9, তো আমরা 3 পাচ্ছি, মানে ফ্লোর নিলে এই দুইটা, এটার ফ্লোর নিলে আর কি। তো তাহলে আমরা বলতে পারি 3 এর ক্ষেত্রেও সেম কাজ করতেছে, যে 1 থেকে 10 এর মধ্যে যদি আমি 3 দ্বারা বিভাজ্য বের করতে চাই, তাহলে কি করতে হচ্ছে, জাস্ট 10 কে আমি 3 দ্বারা ভাগ করে দিচ্ছি। বা 1 থেকে 20 এর মধ্যে যদি আমি বের করতে চাই, 20 কে আমি 3 দ্বারা ভাগ করে দিচ্ছি, ভাগ করে কি করতেছি, ফ্লোরটা নিচ্ছি। তো এখন আমরা 3, 4 বা 5 যে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে আমরা সহজেই কি বলতে পারবো না, যদি আমরা একটু দেখি উদাহরণ টুদাহরণ, তাহলে আমরা বলতে পারবো যে 1 থেকে n এর মধ্যে সংখ্যাগুলোকে যদি আমি কে দ্বারা ভাগ করতে চাই, যে কে দ্বারা ভাগ যায় এরকম কয়টা সংখ্যা আছে, তো আমরা জাস্ট সিম্পলি বলতে পারি n/k। এটাকে যদি ফ্লোর করে দিই, এটাই হচ্ছে উত্তর। তো আমরা আবার বলি 1 থেকে n এর মধ্যে, ধরো 1 থেকে 50 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে, আমি যদি বলি তাহলে 50/4, এটা ফ্লোর করলে যা পাবো এটাই হচ্ছে উত্তর। তো এটা একবারে ইজি, যে 1 থেকে n এর মধ্যে কতগুলো সংখ্যাকে ভাগ, এটা হয়তো সবাই তো প্রশ্ন করছিলাম যে হচ্ছে 1 থেকে ধরো 1 থেকে 5 এর মধ্যে ধরো যে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, এখানে কয়টা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। কিন্তু আমি যদি তোমাদের বলি 2 থেকে 5 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, 2, 3, 4, 5, নরমালি যদি তুমি এখন এইভাবে হিসাব করার চিন্তা ভাবনা করো যে 5 বিয়োগ 2, তাহলে কয়টা হচ্ছে, 3 হচ্ছে। তো এইটার ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে কি, এটা আমরা কি করবো, n যদি বলা হয় যে n থেকে r পর্যন্ত সংখ্যা দেয়া আছে, সরি আমি এটা মুছে দিই, আমার লেখা বাজে হয়ে যাচ্ছে। আমাদের বলা আছে ধরো a থেকে b এর মধ্যে মোট কয়টা সংখ্যা আছে, তো আমরা কি করতে পারি, b মাইনাস a, সরি a প্লাস 1, এটাই হচ্ছে উত্তর। ধরো আমি বললাম যে একবার ইজিতে ধরো 4 থেকে 10 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, তো 10 মাইনাস, সরি 10 মাইনাস 4 প্লাস 1, তো 6 যোগ 1, 7। তো এটা হচ্ছে বেসিক কাউন্টিং এর ক্ষেত্রে, যে এ থেকে বি এর মধ্যে কয়টা সংখ্যা আছে এটা বের করার ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে একটা সংখ্যা দ্বারা ভাগ যায় এরকম বের করার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যদি 1 থেকে n এর মধ্যে বলে, 1 থেকে n এর মধ্যে বলে কে দ্বারা, মানে কে দ্বারা ভাগ যায় এমন কয়টা সংখ্যা আছে, তো n/k, এটা ফ্লোর করলে আপাতত আমরা এই দুইটা দেখলাম। এখন আমরা চিন্তা করতে পারি সেম প্রবলেমের ক্ষেত্রে 1 থেকে আমরা সবসময় দেখতেছি, এখন আমরা যদি 1 ব্যতীত অন্য জায়গা থেকে দেখি, ধরো আমি বললাম যে 6 থেকে 10 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় এমন কয়টা সংখ্যা আছে। এখন তো আর আমি এইভাবে করতে পারতেছি না যে জাস্ট ধরো এই 10 যেহেতু আছে 10/3 ফ্লোর করলাম, করে পাচ্ছি 3, এটা কি আদৌ না, 6 থেকে 10 এর মধ্যে শুধু আছে কি 6 একটা আছে আর 9 একটা আছে। তো এটা একটু যদি চিন্তা করি আমরা, এই আগে যে প্রবলেমটা শিখছি এখান থেকে নতুন কোথাও যাইতে হবে না, আমরা ওইটা ভাঙাই করতে পারি। আমরা কি করব প্রথমে, যে যদি আমাদেরকে বলে যে 6 থেকে 10 এর মধ্যে কতগুলা 3 দ্বারা ভাগ যায় এটা বের করতে বলে, তো আমরা এই প্রবলেমটাকে এইভাবে ভাঙায় লিখতে পারি যে আমরা কি করব, প্রথমে 1 থেকে 10 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় কতগুলা সেইটা বের করে ফেলবো। আর 1 থেকে 5 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় কয়টা সেইটা বের করে ফেলবো। তো এখন আমরা জানি 1 থেকে 5 এর মধ্যে যারা 3 দিয়ে ভাগ যাবে সেইটা যদি আমি 1 থেকে 10 এর মধ্যে কয়টাকে 3 দ্বারা ভাগ যায় ওখান থেকে বাদ দিই, তো আমি পাবো না 6 থেকে 10 এর মধ্যে কয়টা 3 দ্বারা ভাগ যায়। ধরো 1 থেকে 10 এর মধ্যে 3 দিয়ে ভাগ যায় কতগুলা, 10/3, যদি ফ্লোর করি আমি তাহলে পাচ্ছি 3, আর 1
থেকে 5-এর মধ্যে যেটা যায় সেটা হচ্ছে কত, 5/3। এটা যদি ফ্লোর করি তাহলে পাচ্ছি কত, 1। তো বিয়োগ করলে পাচ্ছি কত, 2। তো এখন আমরা বলতে পারি 6 থেকে 10-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো হচ্ছে, 2টা। এইভাবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমাদের যদি বলে যে মনে করো যে এন থেকে আর পর্যন্ত সংখ্যা বা এ থেকে বির মধ্যে কতগুলো সংখ্যা আর দ্বারা ভাগ যায় বা এক্স দ্বারা ভাগ যায়, ধরো আমাকে বলা থাকলো যে এ থেকে বির মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো এক্স দ্বারা ভাগ যায়, তো আমি কি করতে পারি, আমি প্রথমে দেখবো যে হচ্ছে বি, এই বি যেহেতু বড়, তো আমি দেখবো বি তে টোটাল কতগুলো যায়। তো বি বাই এক্স ফ্লোরিং করলাম, করার পরে এখান থেকে বাদ দিব কতটুকু, এখান থেকে বাদ দিব হচ্ছে যেহেতু এ এর ভিতরেই আছে এ থেকে বি পর্যন্ত, তো এ কে তো আমি এখানে নিতে পারবো না। ধরো আমি যদি আগে চিন্তা করলাম আগের প্রশ্নে যেরকম 6 থেকে 10-এর মধ্যে যে ইয়েটা ছিল, তো এইটা যদি আমি চিন্তা করতাম আর আমি যদি এখানে 6 বাদ দিয়ে দিতাম, যে 1 থেকে 6-এর মধ্যে বাদ দিয়ে দিই, তাহলে তো আর হবে না, 6 তে চলে যাচ্ছে। তো আমি 6-এর আগে মানে কি a মাইনাস 1 বাই এক্স, এটার যদি ফ্লোরিং করি তাহলে আমি কি পাবো, যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে a থেকে b এর মধ্যে এক্স দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তো এটা আমি আবার বলি, a থেকে b এর মধ্যে এক্স দ্বারা ভাগ যায় এমন কয়টা সংখ্যা আছে, এটা বের করার সহজ উপায় হচ্ছে প্রথমে আমরা কি করব, বি এর মধ্যে যতগুলা সংখ্যা আছে সবগুলোর জন্য আগে বের করব। তো বি বাই এক্স ফ্লোরিং করলে যা পাচ্ছে এটা হচ্ছে 1 থেকে বি পর্যন্ত কতগুলা সংখ্যা আছে যার এক্স দ্বারা ভাগ যায়, ওখান থেকে আমরা কি বাদ দিচ্ছি, এর আগের ঘর, ধরো এ হচ্ছে 4, তো আমি 3, তো এ মাইনাস 1 এক্স দ্বারা ভাগ যায় এমন কয়টা সংখ্যা সেটা বাদ দিয়ে দিচ্ছি, দিলে এখন আমরা পাচ্ছি কি, যে সংখ্যাটা পাচ্ছি এটাই হচ্ছে উত্তর। তো এখন পর্যন্ত যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে এ থেকে বির মধ্যে মোট কয়টা সংখ্যা আছে, বা 1 থেকে এন এর মধ্যে এক্স দ্বারা ভাগ যায় এমন কোন সংখ্যা কতগুলো আছে, অথবা এখন এক বাদ দিয়ে এন থেকে আর এর মধ্যে বা এ থেকে বি এর মধ্যে মোট কতগুলো সংখ্যা এক্স দ্বারা ভাগ যায়। তো এইটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে বলতে পারো, আমি কোশ্চেন থাকলে চ্যাটে লিখেন। বা অডিও অন করেও একজন বলতে পারো, এখন বেশি সমস্যা না হলে বলতে পারো। অডিও অন করে বললেও সমস্যা নাই, দেখি তোমাদের যদি বেশি জন একসাথে চলে আসে কথা বলার জন্য তখন না হয় একটা ব্যবস্থা করা যাবে, আপাতত কারো যদি প্রশ্ন থাকে এমনিতে বলতে পারো। আচ্ছা, এখন এটা তো দেখলাম আমরা 3টা জিনিস দেখলাম, একবারে ইজি, আমার মনে হয় এগুলো তোমরা একবারে প্রাইমারি লেভেল থেকে দেখে আসতেছো এগুলা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে, ধরো আমি বললাম পূর্ণবর্গ সংখ্যা তো বোঝো ঠিক না, যে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 25কে যদি আমি স্কোয়ার রুট করি একটা ইন্টিজার সংখ্যা পাই, বা 4 একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ স্কোয়ার রুট করলে 2 পাই, আসলে 2 না প্লাস মাইনাস 2। আচ্ছা আমরা এখানে বোঝার খাতিরে 2 ধনাত্মক সংখ্যাটাই ধরে নিলাম। তো এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রেও যদি আমরা সেম ভাবে চিন্তা করি, যে আগে যেভাবে করলাম যে 1 থেকে n সংখ্যার মধ্যে কতগুলা এক্স দ্বারা বিভাজ্য, কতগুলা 4 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য, এগুলো করলাম। এখন আমি যদি বলি 1 থেকে 25-এর মধ্যে কতগুলা পূর্ণবর্গ সংখ্যা আছে, এটা কিভাবে পাবো, বা 1 থেকে 10-এর মধ্যে কতগুলা পূর্ণবর্গ সংখ্যা আছে। তো 1 থেকে 25-এর মধ্যে আমরা যদি এমনি কাউন্ট করি, দেখো প্রথম পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 4, দ্বিতীয় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তৃতীয় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, চতুর্থ পূর্ণবর্গ সংখ্যা কত, 25। আচ্ছা আমি কি একটা বাদ দিলাম, ভাই ওয়ান ওয়ান ও হ্যাঁ ওয়ানও বাদ পড়ে গেছে, 1 স্কোয়ার ইকুয়াল টু 1, তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এখন এই পূর্ণবর্গ সংখ্যাগুলো কয়টা আছে, আমরা যদি সেম আগের মতো প্রশ্ন করতে যাই যে 1 থেকে n এর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, তো 25-এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা 5টা আছে। তো আমরা জাস্ট চিন্তা করে দেখি 25-কে যদি আমি স্কোয়ার রুট করি, ঠিক না, তাহলে পাচ্ছি 5, আর পূর্ণবর্গ সংখ্যা আছে 5টা। আবার 16-র ক্ষেত্রে দেখো 16-কে যদি আমি স্কোয়ার রুট করি পাচ্ছি 4। এখন দেখো 1 থেকে 16-র মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে 4টা। আবার 9-এর ক্ষেত্রে দেখো 1 থেকে 9-এর মধ্যে কতগুলো থাকতে পারে, 9-কে স্কোয়ার রুট করলে পাচ্ছি 3, তো আছে হচ্ছে 3টা। তো এখন পূর্ণবর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রে আপাতত চিন্তা করি, যারা পূর্ণবর্গ সংখ্যা তাদের জন্য কি হচ্ছে, তাদের জন্য ধরো 1 থেকে n পর্যন্ত সংখ্যা ধরে নেই, n পূর্ণবর্গ সবসময়, তাহলে অ্যান্সার আপাতত আসতেছে কত, স্কোয়ার রুট অফ n। মানে ধরো আমি বললাম
যে যেহেতু 10 এর স্কোয়ার করলে 100 পাওয়া যায়, ঠিক না? তো আমি এখন যদি চিন্তা করি যে যেহেতু 100 পূর্ণবর্গ সংখ্যা, তো 1 থেকে 100 এর মধ্যে কতগুলা পূর্ণবর্গ সংখ্যা আছে, তো জাস্ট 100 কে স্কোয়ার রুট করলে পাচ্ছি কত, 10। তো 10, এখন কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বাদে তো অন্য সংখ্যা আছে, ঠিক না? তো ওই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি কি করব? ধরো 10 না দিয়ে আমি দিলাম হচ্ছে 9, না দিয়ে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 না দিয়ে আমি দিলাম 10, যে 1 থেকে 10 এর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে। আসলে এইটাও এই আগের মতোই সেম হবে, যে আমরা প্রথমে স্কোয়ার রুট করব 1 থেকে n এর মধ্যে কতগুলো সংখ্যা আছে এটা বের করতে চাইলে স্কোয়ার রুট করে দিলাম n কে। তো এখানে তো n এর একটা মানে ইন্টিজার সংখ্যা পাবো না, সামথিং পাবো, ধরো x দশমিক সামথিং একটা পাবো। এইটারও সেম, যদি আমরা ফ্লোরিং করি যে 1 থেকে 10 এর মধ্যে কতগুলো আছে এটা যদি বের করতে চাই, তো ধরো 1 থেকে 10 এর মধ্যে বের করতে চাইলে স্কোয়ার রুট অফ 10, তো আমরা এখানে পাবো 3 পয়েন্ট সামথিং পাবো, ওইটা যদি আমরা ফ্লোর করে দেই পাচ্ছি 3। তো আবার আমরা সেম কথা বলতে পারি যে হচ্ছে 1 থেকে n এর মধ্যে, সরি 1 থেকে n এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো আছে সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ n, ওইটাকে ফ্লোর করে দিলে এটা হচ্ছে, এটাই হচ্ছে উত্তর। তো এখন আমাদের যদি আবার ওই আগের মতো সেম প্রশ্ন বলে যে আমি 1 থেকে দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি a থেকে b এর মধ্যে কতগুলো আছে, তো আমি তখন কি করব? প্রথমে বি এর জন্য কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে বের করব, বের করার পরে এ মাইনাস ওয়ান এর জন্য কতগুলো পূর্ণবর্গ সংখ্যা থাকতে পারে সেটা বিয়োগ করে দিব। তো সেম আসলে এই যে চারটা জিনিস দেখলাম, একটা হচ্ছে 1 থেকে n এর মধ্যে কয়টা সংখ্যা আছে, 1 থেকে n এর মধ্যে x দ্বারা কতগুলা ভাগ যায়, বা a থেকে b এর মধ্যে x বলে। তো আমরা কি করব, যে বড় সংখ্যাটা সেইটার জন্য আগে টোটাল কয়টা পূর্ণবর্গ সংখ্যা সেটা বের করব, তারপরে ছোট সংখ্যা থেকে এক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে তার পূর্ণবর্গ বা তার সেই সংখ্যাটার ভাগের জন্য যতগুলো আছে সেটা বের করে আমরা বিয়োগ করে দিব, এটাই। তো আপাতত এটাই হচ্ছে মনে করো বেসিক কাউন্টিং এর ক্ষেত্রে। এখন আচ্ছা, এই কাউন্টিং এর ক্ষেত্রে আমরা তো জাস্ট এখন সব সংখ্যার ক্ষেত্রে তুলনা করতেছি কি 1 2 3 4 5 6 7 8 এরকম, ঠিক না? তো ধরো এখন একটু অন্যভাবে দিল, ধরো আমরা এখন চিন্তা করো আমাদের বললো এইভাবে যে ধারা তো মনে আছে, ঠিক না? দুই ধরনের ধারা থাকে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমাদের এরকম ভাবে বললো যে ধরো 3, তারপরে আছে হচ্ছে, আচ্ছা 3 না, দাঁড়াও, আবার হচ্ছে 4 7 10 13, এই যে এখানে সংখ্যাগুলো দেখতেছো 13 পরে তাহলে কত, 17 20। এখন আমি এইভাবে বললাম, এইভাবে চলতে চলতে ধরো এখানেই আমি এখন এখানে বললাম না 4 থেকে 4 7 10 13 17 20, এখানে মোট কতগুলা সংখ্যা আছে, যেরকম আগে প্রশ্ন করছিলাম আমি যে এ থেকে বি এর মধ্যে কতগুলা সংখ্যা আছে, তো ওখানে আমি করছি বি মাইনাস এ প্লাস ওয়ান, এই কথাটা লিখছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখন সংখ্যাগুলো এইভাবে সাজানো নাই যে 1 2 3 4 5 এমন নাই, এখন আমাদের আছে কি 4 7 10 13 17 20। তো অনেকে চিন্তা করতে পারে এটা তো ভাই সমান্তর ধারার একবার সহজ একটা সমাধান, আমি ধারা জানি, প্রথম পদ জানি, শেষ পদও জানি, জাস্ট আমি কি করব, সূত্রটাতে বসাই দিয়ে সমষ্টি বের করে ফেলবো। তো আমরা যদি ওইভাবে না চিন্তা করে আর একটু এইভাবে চিন্তা করার চেষ্টা করি, এটা কি ইজিলি নিয়ে চিন্তা করি যে ধরো প্রথমে আমি এটাকে কি করব, প্রথমে এটাকে ধরো লিখতেছি আমি 4 কে আমি বানাই দিলাম ধরো 0, 4 বাদ দিলাম আপাতত ধরো। আচ্ছা ভাই, এখানে 13 পরে মানে দিতে হবে না, 16 হবে না? আচ্ছা 3 দিয়ে, আচ্ছা 16 দিচ্ছি দাঁড়া স্যার। যদি 3 3 করে হয় ঠিকই আছে, 4 7 10 13 16 19। আচ্ছা, তো সেম এখানে ধরো সমান্তর ধারার ক্ষেত্রে, তো আমি কি করলাম, প্রথমটা থেকেই 4 বিয়োগ করে দিলাম। তো এখন আমরা অঙ্কের ক্ষেত্রে জানি কোন একটা থেকে করলে কি হচ্ছে, সবগুলাকে আমরা করতে পারবো। ধরো আমার না হলে কি হয়, ইকুয়েশনটা সমান থাকে না। তো আমি এটাকে যদি 4 বিয়োগ করে দিই 0 হয়, এটাকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়, 3 হচ্ছে। তো এটার থেকে যদি আমি 4 বিয়োগ করি কত হচ্ছে, 6 হচ্ছে। এটা থেকে 4 বিয়োগ করলে 9 হচ্ছে, এটা থেকে 4 বিয়োগ করলে 12 হচ্ছে, এটা থেকে 4 বিয়োগ করলে 15 হচ্ছে।
এখন আমাদের তো বলছে 4 থেকে 19-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, কিন্তু আমরা কি করলাম ওই সংখ্যাটাকে সেম আরেকটা সংখ্যা নিয়ে আসলাম যাদের পার্থক্য আছে, তো আমাদের কোনো উপকারে আসতেছে না। আমাদের দরকার কি, আমরা শিখছি শুধুমাত্র 1 2 3 4 5 এইভাবে শিখছি, তো এটা তো কোনো উপকারে আসতেছে না। কিন্তু আমরা যদি এখন এখন একটা কাজ করি, এখন এই সংখ্যাগুলো কি হয়ে গেছে, সবগুলো 3 এর জন্য বিভাজ্য হয়ে গেছে না। তো আমরা আবার কি করব, এটা করব 0, এটা 3 দিয়ে ভাগ করে দিলে 1, সবগুলা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি 2, এটা 3, এটা 4, এটা 5। তো এখন আমাদের কাছে জিনিসটা অনেক সহজ হয়ে গেল না, যে 4 থেকে 19-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। তো এখন এই প্রবলেমটা আমাদের কাছে কিভাবে চলে আসলো, 0 থেকে 5-এর মধ্যে মোট কয়টা সংখ্যা আছে। তো আমরা কি করতে পারি, এ থেকে বি এর মধ্যে কয়টা সংখ্যা আছে বের করার উপায়, বি মাইনাস এ প্লাস 1, জাস্ট এটা 5 বিয়োগ 0 যোগ 1, তাহলে কয়টা সংখ্যা থাকতেছে, 6টা সংখ্যা হচ্ছে। তো এইভাবে আমরা, এটা তো একবার সহজেই দেখলাম, আরো অনেক সংখ্যা থাকতে পারে যে ভিতরে সেম সেম পার্থক্য দিয়ে আছে সমান্তর ধারার মতো। তুমি হয়তো এখন সূত্রের কথা চিন্তা করতেছো, আমার অত সূত্র করাই লাগতেছে না, কারণ সূত্র বা বিভিন্ন জায়গায় কি থাকে, ধরো তোমাদের এরকম থাকলো যে n ইন্টু n প্লাস 1/2, এই জিনিসটা, আচ্ছা আমি এটা একটু অন্য লাইনে চলে যাই, তাও তোমাদেরকে একটু দেখাই। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা অডিও অন করে উত্তর দেওয়ার চেষ্টা করবা। প্রশ্নটা হচ্ছে, ধরো আমরা জানি 1 থেকে n পর্যন্ত সংখ্যার যে যোগফলটা আছে এটা বের করতে পারি অনেক সহজে, এটা সবাই জানা, হয়তো n ইন্টু n প্লাস 1/2। তো আমি তোমাদের প্রশ্ন করতেছি যে ধরো একটা কোডিং কন্টেস্ট হচ্ছে, ওখানে এই প্রশ্ন দেওয়া আছে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, তুমি ধুমধাম এই সূত্রটা বসাই দিছো, কিন্তু এখানে n এর মান ধরো দেয়া আছে যে 10⁻15 পর্যন্ত হইতে পারে। তো এই কোডটা কি এখানে কোথাও সমস্যা হইতে পারে, তোমাদের কি মনে হয়? ধরো n এর মান 10⁻15 হইতে পারে, তো তখন হতে পারে ওভারফ্লো হইতে পারে, হ্যাঁ। তো এই সূত্র ইউজ করার ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে সমস্যা হয় কি, অনেক সময় গুণ ভাগ করতে যাই, তো এই ওভারফ্লোর একটা সমস্যা থাকে। তো চেষ্টা করবা কোন একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে যত সিম্পলি সলভ করা যায় তত সিম্পলি সলভ করবা। এখন তো যে প্রবলেমটাই ছিলাম ওই প্রবলেমে যাই, ধরো ওইটা তো আমরা দেখতে পাচ্ছিলাম যে 3 থেকে 20 পর্যন্ত, তো ওই প্রবলেমটাই আমরা একটু বড় করি, যে ধরো 3 এর পরে, আচ্ছা 4 দিয়ে করি তাহলে ভালো হয়, 3 একবারে বেশি সহজ হয়ে যায়। ধরো 4 এর পরে কত আছে, 3 এর 7, সরি কি লিখতেছি, 4 এর পরে 7, 10, 13, ড্যাশ 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 ড্যাশ, এভাবে চলতে আছে। এভাবে এখানে একটা অনেক বড় সংখ্যা আছে ধরো x পর্যন্ত, ঠিক না? তো এই এত বড় সংখ্যার জন্য তোমরা কি করবা, ধরো 304 আছে, তো তখন তো আমি কি সুন্দরভাবে সবগুলা করেই তোমাদের দেখালাম, দেখতে সহজ মনে হচ্ছিল। তো এখানেও কিন্তু জিনিসটা সিম্পল। তো আমি যদি তোমাদেরকে এখানে নিচে আরেকটা প্রশ্ন করি, 1 2 3 ড্যাশ 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 201, কতগুলো সংখ্যা আছে এখানে, তোমাদের তো তখন এই ড্যাশ ড্যাশের চিন্তা করতে হচ্ছে না, ঠিক না? কারণ তোমরা জানো 201 বিয়োগ 1 যোগ 1, বি মাইনাস এ প্লাস 1, এটা একবারে সিম্পল জিনিস। তো সেম আমরা প্রবলেমটা কি করতে পারি, ছোট করে ওই টার্মে নিয়ে আসার চেষ্টা করতে পারি যেখানে নিয়ে আসলে আমরা ইজিলি কাজটা করতে পারবো। তো সেটা কি করতে পারি, আবার ওই সেম কাজ করবো আমরা, যে 4 দ্বারা ভাগ করে দিই, বিয়োগ করে দিই, দেখি কি হয়। তো 0 3 6 9, এনে গেলে এখানে আসতেছে 300। তো আবার এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, 0 1 2 3, এখানে হচ্ছে 100। তো 0 থেকে 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, 100 বিয়োগ 0 যোগ 1, 101টা সংখ্যা। তো এটাই হচ্ছে উত্তর। তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যে শুধুমাত্র প্রথমে শিখলাম যে 1 থেকে n পর্যন্ত যেগুলো আছে নরমাল সংখ্যা, এদের ক্ষেত্রে a থেকে b। এখন আমরা দেখতেছি কি সমান্তর ধারাটাকেও আসলে কি করা যায়, অতি সহজে কয়টা সংখ্যা আছে এটা বের করার জন্য এখানে নিয়ে আসা যায়। তো এখন এটা গেল, এখন আমরা নেক্সট আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে, তোমাদের কি কোনো প্রশ্ন আছে নাকি, বলতে পারো। আজকের লেকচারে অধিকাংশ সমস্যাই বা আমরা যেগুলো শিখছি এগুলো একবারে ইজি, খালি একটু অন্যভাবে দেখার চেষ্টা করতে হয়, বুঝছো? একবারে সহজ জিনিস।
অনেক অনেক প্রিন্সিপাল বা নীতি আছে, এমন কঠিন নাম দিয়ে, ধরো পিজন হল প্রিন্সিপাল, ইনক্লুসিভ এক্সক্লুসিভ প্রিন্সিপাল, নাম শুনে মনে হয় কত কঠিন, বুঝছো? কিন্তু তুমি যখন প্রবলেমটা একবার পড়বা, পড়ার পরে তোমার চিন্তা হবে যে এটা কি জন্য পড়লাম। ধরো পিজনাল প্রিন্সিপালের একটা কথা আছে, যে আমি সহজ বাংলায় বলি তোমাদের কিভাবে, যে ধরো 10টা কবুতরের খোপ আছে, আর মনে করো আর হচ্ছে 11টা কবুতর আছে, ঠিক না? প্রত্যেক খোপে একটা করে কবুতর রাখা যাচ্ছে, মনে করো প্রত্যেক খোপে একটা করে কবুতর আছে, এখন এক্সট্রা একটা কবুতর, তাহলে একটা খোপে বেশি থাকবে না? এইটাই হচ্ছে পিজনহল প্রিন্সিপালের নিয়ম, যে যদি প্রত্যেক খোপে একটা করে কবুতর রাখে 10টা করে খোপে 10টা কবুতর, মানে 11টা কবুতর 10টা খোপে রাখার চেষ্টা করি, তাহলে একটা কবুতর অবশ্যই বাইরে পড়ে থাকবে, অথবা একটা ঘরে 2টা কবুতর গেছে। তো এই প্রিন্সিপাল গুলো আসলে এইভাবে আমি বললে তোমাদের হয়তো কাজে লাগবে না, আমরাও ওরকম করে বলতে পারবো না। যখন তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে যাবা, তখন দেখবা যে এগুলো ছোট ছোট জিনিস কোথায় লাগতেছে তোমরাও আসলে ওইভাবে টের পাচ্ছ না। আচ্ছা, এখন আমরা দেখবো এখন আমরা নর্মাল কাউন্টিং এর একবারে বেসিকটা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে যোগ নীতি। এখন যোগ নীতি বললে মনে হবে যে যোগের কত নীতি টিতি আছে, এগুলো শেখার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু আচ্ছা ভাই, কেউ গান শুনতেছো? আচ্ছা, সমস্যা নাই। এখন আমরা যোগ নীতির ক্ষেত্রে যেটা দেখবো, ধরো আমাদের বলা হলো যে চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়া যায় হচ্ছে 5 ভাবে, আবার রাজশাহী থেকে রংপুরে যাওয়া যায় হচ্ছে 6 ভাবে, আবার বরিশাল থেকে রংপুরে যাওয়া যায় হচ্ছে 2 ভাবে। এদের কিন্তু একজনেরও রুট মিলতেছে না, রাজশাহী থেকে রংপুরের রুটে ঢাকা পড়ে না, ঢাকার রুট পড়ে না, বা চট্টগ্রামের রুটও পড়ে না, তো কেউ কারোর সাথে সম্পর্কযুক্ত নয়। এখন আমি যদি বলি যে চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল থেকে টোটাল কত ভাবে রংপুরে আসা যায়, তো এটার উত্তর কি হবে? এটা জাস্ট অনেকের কাছে মনে হচ্ছে সিলি প্রশ্ন, এগুলো কি জন্য করতেছে ভাইয়া? এটা এরকমই, যোগের নীতি এটাই। মনে করো যে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ যদি তুমি করো, এগুলাকে একসাথে করলে টোটাল যে সময় লাগবে এটা তো যোগফল। ধরো চট্টগ্রাম থেকে রংপুরে আসতে 5 উপায়, রাজশাহী থেকে রংপুর 6, বরিশাল থেকে রংপুর 2, এদের একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নেই, তো এরা আলাদা আলাদা ভাবে সম্পূর্ণ কাজ করে। তো টোটাল কত ভাবে করা যায়? 5 যোগ 6 যোগ 2, তো 11 যোগ 2 13। তো এখন এইটার ক্ষেত্রে যে সমস্যাটা হয় যোগের নীতির কাজ করার ক্ষেত্রে, আমরা যখন বিভিন্ন সময় যোগের নীতি নিয়ে কাজ করি, এখানে একটা সমস্যা হয় ওভার কাউন্টিং এর। তো ওইটা আমরা পরে দেখবো, আপাতত একটা সিম্পল জিনিস দেখার চিন্তা ভাবনা করি আমরা। এটা হচ্ছে, ধরো তোমাদের কাছে দাঁড়াও, ধরো 2টা তালিকা আছে আলাদা আলাদা, আচ্ছা তালিকা না, ধরো ক্লাসে তোমাদের ধরো 2BM এর স্টুডেন্ট আছে 30 জন, তার মধ্যে 30 জনই কোডিং পছন্দ করে। আবার 1BM এর স্টুডেন্ট আছে 20 জন, তারা সবাই ম্যাথ পছন্দ করে। তো এই দুইটা ঘটনা কিন্তু একজন আরেকজনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত না। তো আমি যদি এখন তোমাদের বলি 1BM এবং 2BM এর, বা এদের 1 এবং 2BM এর এদের মধ্যে যারা টোটাল কতগুলা ম্যাথ এবং কোডিং পছন্দ করে, তাহলে এটা কি হবে? জাস্ট সিম্পলি তুমি বলে দিবা কি, যে এই দুইটা যোগ করলে হচ্ছে ম্যাথ এবং কোডিং। কিন্তু এখন সেম প্রশ্ন যদি আমি একটু অন্যভাবে করি, ধরো যে কিছুক্ষণ আগে আমরা যেটা শিখলাম, যে 1 থেকে 20-এর মধ্যে কতগুলা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, আবার 1 থেকে 20-এর মধ্যে কতগুলা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, আমরা এটা বের করতে যাচ্ছি। তো আমরা যদি সিম্পলি চিন্তা করি যে 1 থেকে 20-এর মধ্যে টোটাল বিভাজ্য হচ্ছে 20/2 যদি ফ্লোর করি, আর হচ্ছে 20/3 ফ্লোর করলাম, তো এখানে পাবো আমরা কয়টা? 10টা। আর এখানে পাবো 6টা। তো টোটাল হচ্ছে 16টা। মানে নর্মালি চিন্তা করলে উত্তর আসতে হচ্ছে 16টা। কিন্তু এখন আমরা যদি একবারে বেসিকলি চিন্তা করি যে 1
এইভাবে না লিখে 2 দ্বারা ভাগ দিয়ে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এই কয়টা হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে 2 দ্বারা বিভাজ্য। এখন 3 এর জন্য 3, 6, 9, 12, 15, 18। তো এখন আমি যদি হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। তো এখানে দেখাচ্ছে 16টা, কিন্তু একটু ভালোভাবে যদি আমরা দেখি, দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তো আমরা 6 ডাবল বার কাউন্ট করতেছি, মানে ওভার কাউন্ট করতেছি। আরো কি থাকতে পারে? আবার এখানেও 12 কাউন্ট করতেছি, এখানেও 12 কাউন্ট করতেছি। তো এই যে ওভার কাউন্ট গুলো আমরা করতেছি, এই ওভার কাউন্ট গুলো হচ্ছে আমাদের মেইন সমস্যা। ধরো এখানেও 18 কাউন্ট করতেছি, এখানেও 18 কাউন্ট করতেছি। তো আমাদের আসল উত্তরটা হবে কি 1 থেকে 20 এর মধ্যে 2 এবং 3 বা 2 অথবা 3 দ্বারা ভাগ যায়। 2 অথবা 3 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা কতগুলো আছে? তখন হবে আমাদের 2, 4, 8, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 6 আমরা নিব না যেহেতু 6 আগে নিছি, 11, 12, 13। তো এখন কতগুলো হচ্ছে? 13টা, মানে 3টা আমি এক্সট্রা লিখছিলাম। তো এই 3টাই হচ্ছে আসলে ওভার কাউন্ট করা। তো আমাকে যদি বলা হয় যে 1 থেকে n এর মধ্যে কতগুলো সংখ্যা a এবং b দ্বারা ভাগ যায়, ধরো আমি এটা মুছে দিয়ে একটু ভালো করে লিখি যে 1 থেকে n এর মধ্যে কতগুলো সংখ্যা a এবং b দ্বারা ভাগ যায়। তো আমি যদি সিম্পলি এইভাবে চিন্তা করি যে a দ্বারা কয়টা ভাগ যাচ্ছে, b দ্বারা কয়টা ভাগ যাচ্ছে, যোগ করে দিলাম। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে ধরো আমি যেখানে লিখছিলাম যে 2 আর 3 এর জন্য যেটা করছিলাম, প্রথমে 2 এর জন্য করতে করতে গেছি, তারপরে 3 এর জন্য, কিন্তু 2 আর 3 এমন এক জায়গাগুলো আছে যেখানে কি উভয়ই ভাগ যায়। তো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করছি, 2 এর ক্ষেত্রেও একবার যোগ করে যাচ্ছি, 3 এর ক্ষেত্রেও একবার যোগ করে যাচ্ছি, যাওয়ার কারণে কি হচ্ছে, ওভার কাউন্ট হচ্ছে। তো এই ওভার কাউন্টটা আমাদের কমাইতে হবে। তো আমরা এর আগে যেটা দেখলাম, ওখানে ওভার কাউন্ট কোনগুলো হয়েছিল যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, ওখানে ওভার কাউন্ট হয়েছিল হচ্ছে 12 আর 18, এটা হয়েছিল কি ওভার কাউন্ট। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 2 এবং 3 দ্বারা ভাগ করার কথা বলছি, ধরো 1 থেকে n এর মধ্যে সংখ্যা, আমি কি করব, n x ফ্লোর কতগুলা যায় এটা যোগ, x না তো এটা 2 হবে যেহেতু আমরা 2 বলে দিছি, 2 যোগ n বাই 3 ফ্লোর। তো এটা হইলো, কিন্তু আমাদের কি হইতে পারে, ওভার কাউন্ট, যে ওভার কাউন্টের অংশটা আছে সেটা আমাদের কি করতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। ওভার কাউন্ট আমরা কয়টা পাইছিলাম, 3টা। তো এখন আমরা যেহেতু 20n, তো 20 বাই 2 ফ্লোর, 20 বাই 3 ফ্লোর বিয়োগ 3। তো এখানে কত আসতেছে, 10 যোগ 6 বিয়োগ 3। তো এইভাবে হচ্ছে কত, 16 বিয়োগ 3, 13। তো এইটাই জাস্ট এইটা। এখন এইটা, এই প্রবলেমটা যদি আমি একটু অন্যভাবে লিখি, তোমাদের ক্লাস 9, 10 এর কিছু অংশ এবং ইন্টারে তো অবশ্যই আছে, ওগুলোর কথা মনে করে দেবে। মর্গানস ল পড়ছিলাম আমরা, আরো অনেকগুলো ল পড়ছিলাম যেখানে আমরা লিখছিলাম প্রবাবিলিটি, তো এই জিনিসটা আছে যে ওইটা কি এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হয়, এটা হয় হচ্ছে ধরো এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এইটা বোঝার জন্য ভালোভাবে আমাদের কি করতে হবে, ভেন ডায়াগ্রামটা একটু আবার দেখতে হবে। তো দেখলে জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। এ ইউনিয়ন বি বলতে কি বোঝানো হয়, এর মধ্যে যা যা আছে বির মধ্যেও যা যা আছে সবগুলো একসাথে। এন অফ এ বলতে বোঝানো হয় শুধু এ সেটের অংশগুলা, নাম্বার অফ এ, আর এন অফ বি নাম্বার অফ বি, আর এন অফ এ ইন্টারসেকশন বি বলতে বোঝানো হচ্ছে দুইটার মাঝে যেটা কমন। তো আমি যদি এখন এটাকে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম তো মনে আছে তোমাদের, মনে করি যে সবাই দ্বারাও দেখাই তোমাদের ভেন ডায়াগ্রামটা। ভেন ডায়াগ্রাম হচ্ছে ধরে নেই এটা হচ্ছে পুরা সেট, এর মধ্যে এইটা ধরো এ সেট, এইটা ধরো বি সেট, এ বি এই দুইটা একসাথে মিলে হচ্ছে এ
ইউনিয়ন বি। আর এই যে মধ্যের অংশটা, এইটা, এই অংশটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই অংশটা, এইটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। তো এখন আমরা ওই 2 3 এর ক্ষেত্রে জিনিসটা ভেন ডায়াগ্রামে করার চেষ্টা করি। ধরো এ হচ্ছে 2 দ্বারা যেগুলা ভাগ যায় সেগুলা, বি হচ্ছে 3 দ্বারা যেগুলা ভাগ যায় সেগুলা। তো আমি এখানে দিতে পারি হচ্ছে 1 থেকে 20-এর মধ্যে, আচ্ছা 1 থেকে 10 ধরি তাহলে আমার সুবিধা হবে। তো 1 থেকে 10-এর মধ্যে 2 দ্বারা ভাগ যায় 2, 4, 6, 8, 10। আবার 3 দ্বারা যায় হচ্ছে 3, যেহেতু এইটা এই সেটের মধ্যেও লিখছি আমি এখানে 6 আর হচ্ছে 9। তো এখন আমরা যদি এটা দেখি যে আমাদের বলা হলো যে 3 এবং 2 এবং 3 দুইটা দ্বারা ভাগ যায় এমন কোনগুলো আছে, তো আমরা তখন বলতে পারি কি এই যে এটা, এগুলা হচ্ছে এর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে 2 এবং 3 দুইটা দ্বারাই ভাগ যায়। এখানে 6 আছে, 6 2 ও 3 দুইটা দ্বারাই ভাগ যায়। 20-এর ক্ষেত্রে কি হবে, যদি আমরা 20 হিসেবে ধরতাম তখন এই ঘরটায় কে আসতো, 6 আসতো, 12 আসতো, 18 আসতো। এখন তোমরা যদি 2 আর 3 এর ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করো, 2 আর 3 এর লসাগু কিন্তু 6। এই জিনিসটা একটু ভিতরে গেলে নাম্বার থিওরিতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা, ওইদিকে না যাই। তো এই যে দুইটা দিয়ে ভাগ যাচ্ছে তারা থাকতেছে কোথায়, ইন্টারসেকশনে, এ ইন্টারসেকশন বি এর মধ্যে। আর সবগুলা যদি দেখি তাহলে কি হয়, এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি মানে সবগুলা। এখন আমি যদি দেখো 3-এর জন্য আলাদা করে এখানে একটা 6 লিখতাম, তাহলে এই ডাবল 6 কি হতো, ওভার কাউন্ট হয়ে যেত। তো আমরা এটা সেজন্য এখান থেকে বাদ দিচ্ছি। তো এখন আমাদের যদি বলি শুধু এতে, মানে শুধু এ দ্বারা ভাগ যায় এবং বি দ্বারা ভাগ যায় না এমন কয়টা সংখ্যা আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রথমে টোটাল এর কতগুলো আছে সেটা বের করব। আর যেহেতু শুধু বির চিন্তা নাই আমাদের, আমাদের দেখতে হবে কি এই পার্টটা এর, এই অংশটা নিব আমি, নেয়ার পরে যেহেতু বলছে শুধু এ বি দ্বারা যায় না, কিন্তু এই অংশটা এর অংশ, কিন্তু এই অংশটা আবার বির অংশ, তো এই অংশটা আবার বাদ দিতে হবে। তো শুধু এ বললে এ বিয়োগ এ ইন্টারসেকশন বি। আবার যদি আমাদের বলা হয় শুধু বি দ্বারা যায় নাকি, তখন বি বিয়োগ এ ইন্টারসেকশন বি। এখন ভেন ডায়াগ্রাম কি জন্য আট করলাম, এইটা হচ্ছে ভাগের ক্ষেত্রে। ধরো অনেক সময় থাকে যে ওই আমরা কলেজে যেগুলো পড়ছি যে এক ক্লাসের এত স্টুডেন্ট গণিত ভালোবাসে, ফিজিক্স ভালোবাসে, এটা ভালোবাসে, ওইটা ভালোবাসে, এই ক্লাব ওই ক্লাব, এই সমস্যাগুলো নর্মালি মাথায় চিন্তা করলে একটু সমস্যা হয়। কিন্তু যখন তুমি চিন্তা করবে এইভাবে একটু ভেন ডায়াগ্রামের ভিতরে অত বড় সংখ্যা, ধরো পরীক্ষায় অনেক বড় সংখ্যা বা কোডিং এর সময় অনেক বড় সংখ্যা আছে, তো তুমি একবারে ছোট সংখ্যা নিয়ে চিন্তা করলে যে ছোট সংখ্যার জন্য কিভাবে কাজ করতেছে জিনিসটা, ওইটা যদি একবার বুঝে যাও তাহলে বড় সংখ্যার জন্য কাজ করা একবারে ইজি হয়ে যায়। তো তোমাদের এখন আমি একটা প্রবলেম দিব, তোমাদের যাদের খাতা কলম আছে তোমরা 2 মিনিট 3 মিনিট চিন্তা করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে পারো, দেখি পারো নাকি। ধরো দুইটা সংখ্যা আছে, এক্স আর ওয়াই, এটা হচ্ছে একটা জোড়া। তো এই সংখ্যা এই ইকুয়েশনে বসাবো আমরা, এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 5। তো আমি তোমাদের বললাম যে কতগুলা এক্স এবং ওয়াই জোড়া বানান যাবে যার জন্য এই সূত্রটা, এই সমীকরণটা মনে করো সিদ্ধ হবে, মানে এই সমীকরণটা মেনে চলবে। কতগুলা, যেমন একটা ধরো দিতে পারি 1 আর 2, এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 2 হয়, তো কি হচ্ছে 1 যোগ 2 লেস দেন ইকুয়াল 5। তো এটা মানতেছে, তো 1 আর 2 হচ্ছে একটা মনে করো যে সঠিক জোড়া। তো তোমরা দেখো একটু চিন্তা করো যে কতগুলা জোড়া তোমরা বানাইতে পারো 5-এর জন্য। এক্স এক্স এর জন্য ধরো এক্স এর ভ্যালু অবশ্যই 0 সমান বা 0 থেকে বড়, এবং ওয়াই এর ভ্যালু 0 সমান অথবা 0 থেকে বড়। তোমাদেরকে আমি 2 3 মিনিট চিন্তা করো, 2 মিনিট চিন্তা করে দেখো বলতে পারো নাকি। এটা কিন্তু ছোট, তোমরা যদি একবারে ব্রুট ফোর্স যে টেকনিক বলি আমরা, ওইটাও অ্যাপ্লাই করো তাও পাওয়া যাবে খাতা কলমে লিখলে, দেখো পারো নাকি। আচ্ছা তোমরা চ্যাটে বলতেছো নাকি, দাঁড়াও তো দেখি তো, নাকি তোমরা তোমরা এখানেই বলার চেষ্টা করো, বুঝছো? আমাকে একটু অডিওটা অন করে জাস্ট একটু বললে। ভাই 15টা হবে।
একজন বলছো 15টা, একজন বলছো 9টা, একজন বলছো শুধু 3টা, ভাইয়া 10টা। একজন বলছো 10টা, ভাইয়া 25টা। একজন বলছো 25টা। আচ্ছা, আমি এগুলা একটু ভাইয়া 18টা। 16টা। আস্তাগফিরুল্লাহ, দাঁড়াও। ভাইয়া 6টা। এটা কি তোমরা এমনি এখন শেষের দিকে শয়তানি করে বলতেছো নাকি হিসাব করে বলতেছো? একটা সংখ্যাও তো বাদ দিলে না। 3, 10, 15, 18, 25, এবার 16 বলছো ঠিক না? 16। আচ্ছা। ভাইয়া 16। হুম, আচ্ছা, দেখতেছি আমি। তো আমি এখানে এটা সলভ করার চেষ্টা করব, দেখি কয়টা হয়। সিম্পলি চিন্তা করি, একবারে সিম্পল। দেখো, আমি বলছি এক্স প্লাস ওয়াই, যেখানে হচ্ছে দুইটা যোগ করার পরে 5-এর থেকে কম অথবা সমান হবে। তো আমি এক্স এর মান যদি, কই গেল, এক্স এর মান যদি কি ধরি, 1 ধরি, ঠিক না? ধরো এক্স 1, তো ওয়াই আমি কতগুলো নিতে পারবো? আচ্ছা, এক্স 0 ধরো, যেহেতু এক্স 0 ধরা যায়, এক্স 0, তো ওয়াই নেওয়া যায় কতগুলো এর জন্য? একবার ওয়াই নিতে পাবো হচ্ছে 5, ওই 5টা। একবার ওয়াই নিতে পাবো হচ্ছে 4, একবার ওয়াই নিতে পাবো 3, একবার 2, একবার ওয়াই নিতে পাবো 1, একবার ওয়াই নিতে পাবো 0। তাহলে কত হচ্ছে? আমি যদি 0 প্লাস 0 দিই, এটাও কি 5-এর থেকে ছোট না? তাহলে আমি কয়টা নিতে পারতেছি? 5, 4, 3, 2, 1, 0। তাহলে কয়টা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6। তো গ্রেটার দেন 0 দিছিলেন মনে হয় আমাদের কোশ্চেনে। গ্রেটার দেন দিছিলাম আমি? আচ্ছা, তোমরা তাহলে আবার প্রথম থেকে করো, যেহেতু তোমার মনে হচ্ছে গ্রেটার দেন। আমি এখন একটু দেখাইলাম, তোমরা না ভাই, এইটা দেখে এখন চিন্তা greater করো। than নাই তো। কি গ্রেটার দেন ইকুয়াল ধরবো নাকি গ্রেটার দেন? লেস দেন ইকুয়াল, মনে করো দুইটা Less than এক্স equal ছিল। প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 5, এইটা করো। এখানে এক্স এর ভ্যালু শূন্যের সমান বা শূন্যের থেকে বড়, ওয়াই এর ভ্যালু শূন্যের সমান বা শূন্যের থেকে বড়। হিসাব করতে থাকো তোমরা, এবার অত ভুল উত্তর আনিও না। ভাইয়া 12টা। ভাই 16টা হবে। 16, 12, আরো চিন্তা ভাবনা করো। ভাই 21টা মনে হচ্ছে। ভাইয়া 22। 21, 22। আচ্ছা, ভালো করে চিন্তা করো, তো তাড়াহুড়ো নেই, আমরা তো আর পুরস্কার দিচ্ছি না তোমাদেরকে। আমি 2 মিনিট সময় দিচ্ছি। ভাইয়া 9টা। একজন বলছো 9টা। আচ্ছা, 9টা বললা কি? আচ্ছা, যাই হোক, বলো। 15টা। 36। 15টা। ভাই 36 মনে হচ্ছে। 36, আরেকজন বলছো 15। 1, 2, 3, 4, 5, 6। ভালো, তোমাদের এতগুলো আলাদা আলাদা মতাদর্শ আছে, সমস্যা ভাই 30টা মনে হয়, 30টা। মাশাআল্লাহ, 30টা। আর কোনো নতুন ইয়ে নাই, ঠিক না? তো এখন আমরা এটা, ভাই আরেকটা অ্যাড করতে 20টা। এটা কি ওই প্রবাবিলিটি বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করতেছে, যে যেহেতু এতগুলো বলছে 20টাও দিয়ে দেয়, যে প্রবাবিলিটি বাড়ে যাক। না ভাইয়া 20টা। আচ্ছা, তো এক্স ইকুয়াল টু 0-র জন্য আমরা কতগুলো পাইলাম এখানে দেখো তো। যে এক্স যদি 0 হয় তাহলে পাচ্ছি আমরা 6টা ভাইয়া। পাইলাম 6টা। এখন আবার আমরা চিন্তা করি এক্স ইকুয়াল টু 1 হলো, ঠিক না? এক্স ইকুয়াল টু 1 হয়, তো এবার কিন্তু আমরা 5 নিতে পারবো না, ঠিক না? যদি 5 নেই, 4টা মিলবে। তাহলে এখন কি হচ্ছে, 5 নিতে গেলে সমস্যা হচ্ছে কি, 5 যোগ 1 6 হয়ে যাবে। তো এখন আমরা নিতে পারি কয়টা? এখন আমরা নিতে পারি সর্বোচ্চ সংখ্যা নিতে পারি 4। 3 তো এমনিও নিতে পারবো, 2ও নিতে পারবো, 1ও নিতে পারবো, 0ও নিতে পারবো। তাহলে 6-এর পরে পাইলাম 5টা। তো আবার x ইকুয়াল টু যদি 2 হয়, এখন y এর মান যদি আমি সর্বোচ্চ কত নিতে পারি দেখি তো। সর্বোচ্চ নিতে পারি হচ্ছে, আমি যদি 4 নেই, 4 আর 2 6 হয়, হবে না, 3 নিতে পারবো। 3 যদি নেই তাহলে 2, 1, 0, তাহলে পাচ্ছি কত? 4।
তারপরে আবার যদি যাই আমি এক্স এর ভ্যালু যদি 3 হয়ে যায় তাহলে ওয়াই এর ভ্যালুকে আবার দেখাইতে হবে, তখন হবে যে 2 1 0। তো পাচ্ছি নতুন 3টা। আবার এক্স এর ভ্যালু যদি 4 হয় এর জন্য পাবো 2টা, তারপরে পাবো 1টা, তারপরে পাবো 0টা। তাহলে 6 5 4 3 2 18 20 1 21 21 0। তাহলে টোটাল আসতেছে কত? 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার যোগফল, এটা যদি 6 গুণন 6 8 প্লাস 1 5 2। 21 তো প্রথম হিন্টসটা দেওয়ার পরে তোমাদের উচিত ছিল এটা দেখে বুঝে ফেলা, যেহেতু জিরোর জন্য এটা হচ্ছে। মেসেজ দিছিলাম 21। মেসেজ দিছিলা? ভালো ভালো। আচ্ছা সমস্যা নেই, যারা পারছো যারা পারো ভাই নাই। এটা লেস দেন ইকুয়াল 5 ছিল না, না 6 ছিল? 5 ছিল। আমি দেখাচ্ছিলাম কি 5 তোমাদের ছিল। 6 যদি হয় তাহলে হচ্ছে না, যেরকম আমি কি দেখালাম ভাই এখানে 6 হলে 21 হচ্ছে, 5 লেস দেন ইকুয়াল 5 হলে ইয়া হচ্ছে, যে 16 লেস দেন ইকুয়াল 5 হলে 21 হচ্ছে। হ্যাঁ আমি তো লেস দেন ইকুয়াল 5 ই দিছিলাম। ভাই লেস দেন ইকুয়াল 5 হলে এখানে মানে তা হবে না, 16 হবে না? না দাঁড়াও, আচ্ছা আমি তোমাকে আবার দেখানোর চেষ্টা করি। তুমি হয়তো জিরোটা বাদ দিয়ে চিন্তা করতেছো, ঠিক না? দেখো x ইকুয়াল টু জিরোর জন্য y কতগুলা পাচ্ছি আমরা? y পাচ্ছি কত? y পাচ্ছি 5 4 3 2 1 0। এটা বুঝছো তো, ঠিক না? 5 হ্যাঁ 4 3 এখন 2, তাহলে বুঝছি। এখানে ঠিক আছে 6টা। বুঝছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তো আমরা অনেক কিছু দেখলাম, যদিও সব জিনিসগুলো তোমাদের জানা ইজি জিনিস, তাও এই জিনিসগুলো তো আর একবার দেখতে হবে, কারণ এগুলো ছোট মোটো জিনিস, তাও মাঝে মাঝে দেখবো পরীক্ষার ক্ষেত্রে যা ঝামেলা তৈরি করে। তো এখন আমরা যে আর একটা দেখলাম, ধরো আমরা তখন কিছুক্ষণ আগে যেটা দেখলাম কি, যে এ ইউনিয়ন বি, এইটার ক্ষেত্রে দেখলাম এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখন এটা তো আমি দুইটার ক্ষেত্রে দিলাম, পরীক্ষায় তো আরো 3টা 4টাও থাকতে পারে, ঠিক না? তো 3টা 4টার জন্য কি করবা? এখন বুঝাইতে গেলে তোমরা একটু খাতা কলম নিয়ে বুঝবা, আমি ইকুয়েশনটা দেখাই তোমাদেরকে। ইকুয়েশনটা দেখলে সহজ হয়ে যাবে জিনিসটা। তো এ ইউনিয়ন বি ইউনিয়ন, আচ্ছা তোমাদের কারো কোনো প্রশ্ন হুট করে মাথায় আসলে আমাকে বলে দিও, ওরকম সমস্যা নাই যে আমি বলতেছি দেখে বলা যাবে না। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর জন্য কি পাবো? এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। তারপর আমরা কি করব? প্রত্যেক দুইটা দুইটা জোড়া বানায় বিয়োগ করার চেষ্টা করব। এন অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ এন অফ এ ইন্টারসেকশন সি, তারপরে বিয়োগ এন অফ বি ইন্টারসেকশন সি, তারপরে যোগ হবে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা একটা ট্রিক্স কি, ধরো তোমার 4টা সংখ্যা দেয়া আছে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। তো তোমার কি করতে হবে? প্রথম যে সংখ্যাগুলো আছে মানে একটা একটা করে নিতে হবে, এন অফ এ এন অফ বি এন অফ সি, যারা একটা একটা করে আছে এরা সবাই আগে যোগ হবে। তারপরে দ্বিতীয়টার জন্য আমি যখন যাবো যে দুইটা দুইটা করে নিয়ে যারা, তারা সবাই বিয়োগ হবে। তারপরে তিনটা তিনটা করে যারা নিয়ে তারা সবাই যোগ হবে। এখন ধরো 4টার জন্য, তাহলে 4টা 4টা করে যারা নিয়ে আসে তারা সবাই বিয়োগ হয়ে যাবে। সেম ভাবে কাজ করবে। ধরো 5টার জন্য আছে, তাহলে প্রথমে আমরা কি করব? একটা একটা করে নিয়ে, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি আছে বা ডি ইউনিয়ন ই আছে 5টা। তো আমি কি করবো? প্রথমে এন অফ এ এন অফ বি এন অফ সি এন অফ ডি এন অফ ই সবগুলো যোগ করলাম। তারপরে এখন এই 5টার মধ্যে থেকে দুইটা 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 যতগুলো নেওয়া যায় এগুলোকে বিয়োগ করা শুরু করে দেবো। দুইটা দুইটা করে নেওয়া শেষ, সব বিয়োগ শেষ। এবার আসবো তিনটা তিনটা করে যেগুলো নেওয়া যায় সেগুলোকে সবগুলো যোগ করে দিব। আবার একবার যাবো কি 4টা 4টা, যেহেতু আগেটা যোগ করছি 4টা 4টা করে যেগুলো আছে সব বিয়োগ করে দিব। এরকম যোগ বিয়োগ করতে করতে যাবো, বুঝছো? এটাই হচ্ছে সূত্র। এটা যদি মনে থাকে তাহলে এরকম করে প্রতিটার জন্য আলাদা করে তোমার ইয়ে করতে হবে না, যে মনে রাখতে হবে না। ভাই একটা উদাহরণ দিলে ভালো হয়। উদাহরণ দিলে ভালো হয়। আচ্ছা ধরো ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে দেখাই, এইটাই বেস্ট। এইটা এইটা আর এইটা, ঠিক না? এখানে আছে বলতেছে কি, আমি এ ইউনিয়ন
বি ইউনিয়ন সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখো আমি প্রথমে কি করতেছি এন অফ প্লাস এন অফ বি যোগ করতেছি প্লাস এন অফ সি যোগ করতেছি। যখন আমি এন অফ এ যোগ এন অফ বি প্লাস এন অফ সি করতেছি, দুইটার ক্ষেত্রে কি করছিলাম আমরা মনে আছে? ওখানে আমরা কি করছিলাম? মাইনাস করে দিছিলাম এন অফ এ ইন্টারসেকশন বি। কারণ কি? এই যে দুইটা যেখানে মিক্স আছে এই দুইটা বিয়োগ করে দিছি। এখন এখানে দেখো, এখানে আমরা কি করতেছি? আমরা প্রথমে এ বি সি যোগ করে নিছি, এ বি সি যোগ করছি। আমরা দেখলাম যে এই অংশগুলো যেটা আছে, এই যে এই অংশটা, এই অংশ দ্বারা অন্য কালার দিয়ে দেখা, এই অংশটা, এই অংশটা ঝামেলা হচ্ছে কোন জায়গায় কোনোটা ডাবল কাউন্ট হচ্ছে, কোন জায়গায় কোনোটা, আচ্ছা এইটা এই জায়গা পর্যন্ত যাবে, এইটা তো ডাবল কাউন্টের ঝামেলা আছে। হ্যাঁ মানে এই যে এইটা, এই যে স্টার শেপের যেটা তৈরি হয়েছে এইটা, এখানে হচ্ছে কোন জায়গায় ডাবল কাউন্ট আছে, কোন জায়গায় ট্রিপল কাউন্ট আছে, এরকম সমস্যা। তো যেহেতু আমরা প্রত্যেকটা এন অফ এ এন অফ বি এন অফ সি যোগ করছি, তো এখন আমরা আগের মতো করে কি করব, যে ডাবল কাউন্ট যেটা আছে, যে এ আর বি তে যেগুলো দুইবার কাউন্ট হয়েছে এগুলোকে বিয়োগ করে দিব। তো তিনটার জন্য তাহলে কি হবে? বিয়োগ করলাম কি এন অফ এ ইন্টারসেকশন বি, মানে এ আর বির ডাবল কাউন্ট দুইটা বিয়োগ করে দিছি, মানে এই যে পুরোটা বিয়োগ করছি। এখন আবার কি করব? এই এ আর সির মধ্যে এই যে এই অংশটা আছে এটাকে বিয়োগ করতে হবে, এন অফ এ ইন্টারসেকশন সি। আবার যখন কি করব, এই যে বি আর সির মধ্যে এই অংশটা এটাকে আমরা বিয়োগ করব, এন অফ বি ইন্টারসেকশন সি। তো তাহলে কি হলো? এই তিনটা বিয়োগ হয়ে গেল। এখন সমস্যা হচ্ছে যখন আমি এইটা বিয়োগ করতেছি, আচ্ছা অন্য কালার দিয়ে এখন আমি এইটা বিয়োগ করলাম, আবার এইটা বিয়োগ করলাম, আবার এইটা বিয়োগ করলাম, কিন্তু এই এগুলোর মধ্যে যে এই যে এই জিনিসটা আছে এইটাও তো বিয়োগ হয়ে যাচ্ছে না বারবারে। তো এইটা তো আমার শেষে যে আবার যোগ করতে হচ্ছে না, সেই জন্য আমি কি করতেছি আবার, যে প্লাস এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এই সূত্রটা সহজে মনে রাখার উপায় যেটা বললাম তোমাদেরকে আবার বলি, যে ধরো দুইটার ক্ষেত্রে হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আচ্ছা আমার লেখার জন্য সরি, আমি এই নিয়মিত অভ্যস্ত না, তো এই ইয়েতেই লেখার জন্য এন অফ এ প্লাস এ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো এখানে দুইটা ছিল, তো আমরা কি করছি? প্রথমে একটা একটা করে নিছি, নিয়ে যোগ করছি, আর দুইটারটা বিয়োগ করছি। তিনটার তো আমার নাই, সেজন্য আমার চিন্তা করা লাগেনি। এখন দেখো এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে কি হবে? এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি সি। আচ্ছা এখানে তিনটাই একটা একটা করে নেওয়া শেষ, আমার তিনটার একটা করে নেওয়া যাচ্ছে না। এখন আমি কি করবো? দুইটা করে নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এর আগের গুলো যোগ করছি, দুইটা করে যতগুলো নেওয়া যায় সব বিয়োগ করার চেষ্টা করবো। তো এন অফ এ বি সি থেকে দুইটা দুইটা করে কেমনে নেওয়া যায়? ধরো এ বি এ ইন্টারসেকশন বি বিয়োগ এন অফ বি ইন্টারসেকশন সি বিয়োগ এন অফ এ ইন্টারসেকশন সি। তো তিনটা নেওয়া যায়, আর নেওয়া যাচ্ছে না, এ বি বি সি এ সি গেল। এখন তো তিনটা করে নেওয়ার অপশন আছে আমার, তো যেহেতু আগের গুলো বিয়োগ করছি, এখন কি করবো? এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সরি এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটা। তো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। আচ্ছা ভাই, কারো ওখান থেকে একটু শব্দ আসছে, একটু বন্ধ করলে ভালো। আচ্ছা এখন পর্যন্ত কারো প্রশ্ন আছে নাকি, বলো। আচ্ছা ভাইয়া, আমাকে যদি বলে মানে 1 থেকে 20-এর ভিতর 2, 5, 6 দ্বারা মানে কয়টা ডিভিশন মানে ভাগ যাবে, এরকম কয়টা সংখ্যা আছে? তো তিনের জন্য ধরো তোমাকে বলা হলো যে 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, এবং না না 2, 5, 2, 10, 5 এবং 10। হ্যাঁ এটা তুমি হচ্ছে যে 1 থেকে আলাদা ভাবে 2 এর জন্য বের করবা, 5 এর জন্য বের করবা, 10। 10 এর জন্য বের করবা। এখন তোমার কি চিন্তা করতে হবে, যে দেখি তো 2 এবং 5 এই দুইটা দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলো কয়টা আছে। তুমি 20 এর মধ্যে বের করতে বলতেছো, তো 2 এবং 5 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা আছে 10 আর 20, ঠিক না? তো এই এই দুটো জিনিস তোমার কি হচ্ছে, যখন 2 এর ক্ষেত্রে হিসাব করতে যাবা অবশ্যই একবার গুনছো,
আবার যখন 5 এর ক্ষেত্রে হিসাব করতে গেছে তখন অবশ্যই একবার গুনছে। তো এই দুইটা বিয়োগ করে দিব। এখন এটা সহজভাবে নাম্বার থিওরিতে দেখতে গেলে 2 আর 5 এর লসাগু কত হয়? 10। হ্যাঁ, তো 10 কে তো অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। তো আমি জাস্ট লসাগুটা নিয়ে আমি এখন চিন্তা করব যে যেহেতু 2 আর 5 এর লসাগু 10, আমি দেখবো 1 থেকে 20 এর মধ্যে আসলে 10 দ্বারা ভাগ যায় কয়টা। দেখতেছি 2টা, তার মানে এই 2 অবশ্যই 2টা জিনিস এখানে ওভার কাউন্ট হয়ে আছে, ঠিক না? এখন আমি দেখলাম 5 থেকে 10 এর মধ্যে আবার হচ্ছে লসাগু কত? 10, মানে 5ও যেটা গুনছে 10ও সেটা গুনছে। এমন সংখ্যা হচ্ছে কোনগুলা, যেগুলো হচ্ছে এদের লসাগু যেটা 5 আর 10 এর লসাগু 10, এই 10। ধরো 10 এর ক্ষেত্রে কি হয়েছে, 2ও একবার গুনছে, 5ও একবার গুনছে, 10ও একবার গুনছে। তো 2 আর 5 এর সময় তো একবার বাদ দিয়ে দিছি, তো 3 বারের মধ্যে একবার বাদ দিলাম। এখন 5 আর 10 এর মধ্যে আবার একবার বাদ দিতে হবে। তো 5 আর 10 এর লসাগু যেহেতু 10, তো 10 আর 20 আবার ওভার কাউন্ট হবে। 20 ওভার কাউন্ট হবে কি জন্য? 20 কে 10ও গুনবে, 20 কে 5ও গুনবে, 20 কে 2ও গুনবে। তো এই যেহেতু 10 পাইছি, আবার 20 এর মধ্যে 10 দ্বারা ভাগ যায় কতগুলো? 2টা, আবার 2 বিয়োগ দিয়ে দিব। বুঝছো? এবার তোমার জাস্ট ওভার কাউন্টটা বের করতে হবে যে কোন জায়গাগুলোয় ডাবল ডাবল গুণ হচ্ছে বা যোগ হচ্ছে। তুমি যদি এটা বের করে ফেলতে পারো, কোড লেখাতে একবার ইজি। আর নাম্বার থিওরিতে আমি কোড দেখাচ্ছি না কি জন্য জানো? এগুলোর কোড একবার ইজি। আমি এখন পর্যন্ত কোনো অ্যালগরিদমের কথা বলিনি, কারণ সবগুলো কি জাস্ট ভাগ, ফ্লোর নেয়ার মধ্যে অনেকে ফ্লোর ফাংশন ইউজ করে। আদৌ কি ফ্লোর ফাংশন লাগে? আমি যদি 5 কে 2 দিয়ে ভাগ করি, ইন্টিজার ভাগের সময় অটোমেটিক কি হয়ে যায়? ফ্লোর হয়ে যায়। আচ্ছা ভাই, ফ্লোর ফাংশনটা ছাড়া মানে এমনি নরমালি আর কোনো ওয়ে আছে? হ্যাঁ, ওই তো বললাম। আচ্ছা দেখো, তুমি যদি 5 কে, এই কি কালার আসলে এটা, 5 কে 2 দ্বারা ভাগ করো, ইন্টিজার ভাগ, যে কোড লিখবে এইভাবে 5/2, এটার উত্তর কি দিবে? 2। এটা কি ফ্লোর হয়ে গেল না? অটোমেটিক তো ফ্লোর হয়ে গেল। তোমার কি আদৌ ফ্লোর ইউজ করার দরকার পড়লো? না। হ্যাঁ, সিলিং এর ক্ষেত্রে তখন তোমার হয়তো ইউজ করা লাগতে পারে, বুঝছো? যে তুমি 5 ও 2 দ্বারা ভাগ করবা, আসতেছে হচ্ছে 2, কিন্তু তোমার উত্তর লাগবে 3। তখন তুমি এরকম একটা শর্ত বসাবা যে 5 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? যদি ভাগ করা যায়, জাস্ট যেটা ভাগ করা যায় ওইটাই হচ্ছে সিলিং। আর যদি ভাগ না করা যায়, যেরকম যে ইফ 5 মডুলাস 2 ইকুয়াল টু 0, দেন সিলিং ইকুয়াল টু কত হবে? যদি 5 কে 2 দ্বারা ভাগ করা যায়, ধরো 6 কে তো 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক না? তো এর সিলিং কি হবে? 3ই হবে। কিন্তু 5 কে যেহেতু 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, আমরা কি করব? 5/2 প্লাস 1 করবো। হ্যাঁ, এটাই হচ্ছে সিলিং। সিলিং ফ্লোরের কোনো দরকার নেই। আবার গত পরশুদিনই বোধহয় একটা তোমাদের কোনো বন্ধু আমাকে মেসেজ দিছে যে ভাই পো ফাংশন কাজ করতেছে না। আমি এটা অনেকবার বলছি, হয়তো গ্রুপে তোমরা দেখো নাই বা অন্য জায়গায়। এই তোমরা একটা ইউজ করো না, POW ফাংশন, পাওয়ার বের করার জন্য, 2 টু দা পাওয়ার n, 2 টু দা পাওয়ার 4, এগুলা ফাংশনটা প্রচন্ড একটা সমস্যা করে, বুঝছো? কন্টেস্টের সময় এই ফাংশন ইউজ করিও না। এটা টিএল ওয়া খায় যাবো, ওয়া রং অ্যান্সার খাবা। নিজেই লিখবা পো ফাংশন, বুঝছো? উপরে একটা ফাংশন তৈরি করবা, নাম দিবা পো, ওই পো দিবা পি বড় হাতের বা অন্য নাম দিলে যা ইচ্ছা ওইটা ইউজ করবা। এই পো ফাংশন থেকে সাবধান, ভয়ঙ্কর বিপদ দিতে পারে কন্টেস্টের মধ্যে। সব কোড ঠিক লিখছো, রং অ্যান্সার আসতেছে। কি জন্য? পো ফাংশনের ভিতরেই ভুল, মানে যেটা C++ এ লেখা আসলে ভুল না, বুঝছো? ওইটা একবারে ডাবলের একটা উত্তর মাঝে মাঝে ধরো এরকম আসতেছে 3.9999999 এরকম আসতেছে, তো ওখানে একটু ঝামেলা হয়ে যায়। ফ্র্যাকশন গুলা যখন যদি পাওয়ার ফ্র্যাকশন হিসেবে থাকে তখন কি এটা ইউজ করব? পাওয়ার ফাংশন 2.3 পাওয়ারে আছে এরকম এক্সপোনেন্টটা সাপোজ 2 টু ধরো দি পাওয়ার x 1 টু বাই দা 3 পাওয়ার 1 বাই n x টু দি পাওয়ার 1 বাই n x টু দা পাওয়ার 1/n। আচ্ছা, x টু দা পাওয়ার 1/n, হ্যাঁ তুমি ইউজ করতে পারো সচরাচর। আচ্ছা, তুমি তোমার নরমাল ফাংশনে এটা ইউজ করবা, তাই তো হয়, বুঝছো? এইভাবে ইউজ করার চেষ্টা না করাই ভালো, কারণ এখানে কি ভুল হয় নাকি এটা জানি না, আমি কখনো ওইভাবে শিওর না, শিওর হয়ে তো বলতে পারবো না। আচ্ছা, আমি পরে ক্লাস শেষে একটু খোঁজ নিয়ে জানাবো, এটা মাথায় রাখতে। যে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে ফ্র্যাকশন গুলোর ক্ষেত্রে কি অ্যাকুরেট দেয় নাকি এটা আমি জানি না, তবে সচরাচর যত বড় ভাইদের দেখছি ওনারা সবাই নিজেদের পো ফাংশন ইউজ করে, বুঝছো? নিজেরা লিখে রাখে, কন্টেস্টের আগে একটা টেমপ্লেট তৈরি করা থাকে, তোমরা টেমপ্লেট তৈরি করে রাখবা ছোট মোটো একটা, ওইটাতে ইউজ করে চালাই দিবা। আচ্ছা ভাই, আমার আমি ওই যে যদি কোনোখানে পার্টিসিপেট করি তখন ওটা কিভাবে নিব? মানে আমি তো আর কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তুমি আগে যাবা, যা 15 মিনিট পরে যাবা, না আগে যাবা, যা তোমাকে কম্পিউটার দিবে, তুমি বসে বসে টেমপ্লেটটা লিখবা। এখন তোমাকে তো বড় টেমপ্লেট লিখতে হবে না কন্টেস্টে, ঠিক না? আমরা কোড ফোর্সেসে আসলে একটু এক্সট্রা হওয়ার জন্য লিখে ফেলি যে এত বড় সব ফাংশন লিখে
লাগে তো খুব অল্পই, ঠিক না? কন্টেস্টের সময় কি ওই যে ফার্স্ট ইনপুট আউটপুটের একটা ইয়ে লেখা রাখবো, আর ধরো লং লং কে ইন্টিজারে ডিফাইন করে রাখি। এখন ওইটাও করি না, কারণ অনেক সময় আমাদের বড় ভাইরা বলতেছে যে লং লং টাইম বেশি নেই, অযথা লং লং ইউজ করা উচিত না। আবার বলে দিচ্ছে যে তোমরা সিএনসি আউট ইউজ করিও না, মানে আইসিপিসি এলসিপিসি তে এগুলো নাকি ইউজ করা উচিত না, কারণ এটাও টাইম বেশি নেই, সবসময় স্ক্যানে প্রিন্টএফ ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমরা গুণ নীতি দেখবো। যোগ নীতি তো বুঝলাম, বুঝছো? যোগ নীতি কি, যদি জিনিসগুলো আলাদা থাকে, যে কাজগুলো আলাদা, ধরো এই যে আমরা দেখলাম 2 আর 3 এর ক্ষেত্রে, এটা কিন্তু যোগ নীতির মধ্যে পড়তেছে না। কারণ কি 2 আর 3 এর আলাদা আলাদা যোগ করলে আমার হচ্ছে না, কারণ কি এদের মধ্যে এমন জিনিসগুলো আছে ওভার কাউন্ট হচ্ছে। তো ওভার কাউন্টের জিনিসটা তোমাকে সামলাইতে হবে। যোগ নীতি তাছাড়া সেম, যে যোগ নীতিতে ধরো 4-5টা কাজ হচ্ছে, তুমি কাজগুলো সব একসাথে যোগ করবা, কিন্তু যে কাজটা ওভার কাউন্ট হচ্ছে বা যে জিনিসটা 2 জায়গায় যোগ হচ্ছে বা 3 জায়গায় যোগ হচ্ছে, সেগুলো কি করবা, বিয়োগ করে দিবা। এখন গুণ নীতির ক্ষেত্রে ধরো এই উদাহরণটা বোধহয় তোমরা সবচেয়ে বেশিবার দেখছো কম্বিনেটরিক্সে, যে ধরো এ থেকে বি তে যাওয়া যায় হচ্ছে 3 ভাবে, এখন বি থেকে সি তে যাওয়া যায় হচ্ছে 2 ভাবে। তো এ থেকে সি তে কয় ভাবে যাওয়া যায়? 6 ভাবে। হুম, এইটাই মূলত মনে করো যে হচ্ছে গুণ নীতি। যে ধরি এখানে কিন্তু নির্ভরশীল, দেখো আমি এ থেকে বি তে কোন উপায়ে যাচ্ছি, তার প্রত্যেকটা উপায়ের পরে আবার আমি একটা পাচ্ছি, যে আমি যদি এ থেকে বি তে এই রাস্তা দিয়ে যাই, তারপরে আবার এই 2 রাস্তায় যাই, তাহলে নতুন 2টা পাচ্ছি পার, যে এই দিক দিয়ে যাব, যা এই দিক দিয়ে যাবো, আচ্ছা অন্য কালার, এই দিক দিয়ে যাব, যা এই দিক দিয়ে যাবো, একটা নতুন রাস্তা আছে, এই দিক দিয়ে যাব, যা এই দিক দিয়ে যাবো, একটা হলো। আবার এখান থেকে যদি যাই, এখান থেকে যাব, যা এইদিকে যাব, এখান থেকে যাব, যা এদিকে যাব। সেম এইটার ক্ষেত্রে এইটা এরকম, সেম কালার, এটা এরকম যাব, এটা এখানে যাব। এই জন্য যেহেতু এরা, আমি আগে কোন জায়গা থেকে আসতেছি তার উপর নির্ভর করে রাস্তাগুলো চেঞ্জ হচ্ছে। ধরো আমি এটা ট্রেনে চড়ে আসলাম, ট্রেনে চড়ে আসার পরে আমি ট্রেনের পরে যে যে রাস্তা দিয়ে আসতেছি প্রিভিয়াসলি, তার উপর নির্ভর করে আমার টোটাল পাথ কোন দিকে যাচ্ছে সেটা নির্ভর করে। তো এটা ফ্রি না, তো এই জন্য নির্ভরশীলতা থাকার কারণে আমি কি করতেছি, গুণ করে দিচ্ছি, যে প্রত্যেকের এর প্রত্যেকটা পাতের জন্য বিতে একটা নতুন রাস্তা পাওয়া যায়। যে ধরো এর প্রত্যেকটার জন্য বিতে 2টা পাওয়া যায়। ধরো এখন আমি এখানে আরেকটা দিলাম, সি থেকে আবার বিতে যাওয়া যায়, আচ্ছা এটা এদিকে চাপাই দিই, এ বি সি টি দিলাম। ধরো এখানে যাওয়া যায় 2 ভাবে, এখানে যাওয়া যায় 3 ভাবে, এখানে যাওয়া যায় আবার 2 ভাবে। এখানে কি হবে, এখানে এর প্রত্যেকটা রাস্তার জন্য, ধরো আমি এখান থেকে এই দিক দিয়ে আসলাম, আসার জন্য এখানে দেখতেছি ও এখানে আমার তো 3টা উপায় আছে, এর যে কোনো একটা রাস্তা দিয়ে আসলাম, এখানে আসার দেখলাম কি আরো আমার 2টা উপায় আছে, তো এগুলো গুণ হবে। যেহেতু আমি প্রিভিয়াসলি কোন রাস্তা থেকে আসতেছি, এর আগে যখন আমি দেখাইছি যে রংপুর থেকে যখন বরিশাল, বা বরিশাল রাজশাহী থেকে রংপুর, আর বরিশাল থেকে রংপুর, আমি এখন বরিশাল থেকে যখন রংপুর যাব, আমি কি রাজশাহী তো হয়ে যাচ্ছি না, বা রাজশাহী থেকে রংপুর যাওয়ার মধ্যে তো কোনো মনে করো যে পার্থক্য পড়তেছে না, তো রাস্তারও কোনো ইয়ে ডিফারেন্স হচ্ছে না, তো এটা জাস্ট যোগ করে দেওয়া লাগতেছে। তো সেম এখানে যেহেতু নির্ভরশীলতা আছে, এই কারণে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা রাস্তার জন্য নতুন রাস্তাগুলো সবগুলো নতুন উপায়ে যাওয়া যায়, মানে এর একটা রাস্তার জন্য বিতে যতগুলো উপায় আছে সবটাতে এক এক ভাবে যাওয়া যায়। আবার বিল প্রত্যেকটা একটা চুজ করলে সিতে আমি সবগুলোতে নতুন উপায়ে যেতে পারি। এই জন্য এটা কি হচ্ছে, গুণ হচ্ছে। এইটাই হচ্ছে গুণ নীতি। একটা হচ্ছে যোগ নীতি, একটা হচ্ছে গুণ নীতি। তাছাড়া গুণ নীতির মধ্যে আর তেমন কিছুই নেই। প্রশ্ন আছে কোনো তোমাদের মাথায়? এখন এখনকার যেগুলো দেখাবো বাকি পরের গুলো, বুঝছো, সব এরকম ইজি ইজি। আচ্ছা, গুণ নীতি গেল, এখন আমরা হালকা সম্ভাবনা টম্ভাবনা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটা ছক্কা, লুডুর ছক্কা, মনে করো যে গুটিটা, ওইটা যদি তুমি উপরে ফেকো, তো তোমরা বলতে পারবা পর পর ছক্কা ওঠার সম্ভাবনা কত? কেউ বলতে পারবা? যে আমি একটা লুডুর গুটি উপরে মানে মারলাম, মারার পরে প্রথমবার ছক্কা উঠছে, ছক্কা বলতে 6, দ্বিতীয়বারও ছক্কা উঠছে। এক। আচ্ছা, এটা সম্ভাবনা।
আচ্ছা তুমি বলো কত উপায়ে উঠতে পারে, কত রকম সম্ভাবনা, তো জাস্ট 1/, করে দিলেই হচ্ছে, বুঝছো? ওটা চিন্তা করো, তুমি বলো টোটাল উপায় কতগুলো আছে। একটা 1/36। সম্ভাবনা হচ্ছে 1/36, ওটা ঠিক বলছো। ওটা 36, মোট 36 অপশন থাকতে পারে যদি দুইবার করো। কারণ কি প্রথমবার যদি লুডুর গুটি হোক, ওখানে যে সংখ্যাটা উঠবে সেটা কি দ্বিতীয়বার লুডুর গুটি ফিকলে তার সাথে কি কোনো নির্ভরশীলতা আছে নাকি? না। তো এখন দেখো তুমি চিন্তা করো, আমি প্রথমে একটা ফেকবো, তারপরে দ্বিতীয়ত একটা ফেকবো, সম্পর্ক না থাকলেও আমি টোটালি চাচ্ছি কি দুইটাই উঠতে হবে, তো প্রথমটার সাথে দ্বিতীয়টা নির্ভরশীল হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্যাটা হয় যে গুণনীতির ক্ষেত্রে তোমাদের না এগুলো বাংলাতে ভালোভাবে চিন্তা করতে হবে, আর কিছু প্রবলেম সলভ করলেই এই গুণনীতি যোগনীতি বুঝতে পারবা, আর বেশি বেশি উদাহরণ দেখলেই সমস্যা হবে না। আমরাও মনে করো 2-3 দিন না দেখলে বা 2-1 মাস না দেখলে সেম সমস্যা তোমাদের মতো হয়ে যায়, গুলাই ফেলি গুণনীতি কোনটা যোগনীতি কোনটা, কিন্তু দিন শেষে এগুলো ইজি একবার। এখন এই প্রবলেম গুলো তো করছোই, যে ধরো তোমাদের ক্লাসে 3 জন বন্ধু আছে, ধরো এ বি সি 3 জন বন্ধু আছে, তো একটা সি আর চুজ করা হবে, একটা এ সি আর চুজ করা হবে। তো কত উপায়ে একটা সি আর একটা এ সি আর চুজ করা যেতে পারে, কে বলতে পারবে? 6 উপায়ে। 6 আচ্ছা না, উপায়। 2/3 উপায়। ঠিক আছে। 3 গুণ আছে। বাই 3 তো না, আমি বলছি উপায়, তুমি সম্ভাবনা বলতেছো। ওই তুমি দেখো প্রথমে, আচ্ছা এইভাবে চিন্তা করি আমরা, যে সি আর আমরা 3 জনের মধ্যে থেকে কয়জনকে চুজ করতে হবে? একজনকে। একজনকে, ঠিক না? মানে আমার কাছে অপশন আছে কয়টা? এ বি সির মধ্যে আমার কাছে অপশন আছে 3টা। আমরা ধরে নিলাম যে স্টুডেন্ট অনেকগুলো আছে, কিন্তু যেহেতু সিআর কে অনেক কাজ টাজ করতে হয়, কেউ সিআর হইতে চাচ্ছে না, তো 3 জন রাজি হয়েছে। তো ওই 3 জনের মধ্যে থেকে আমরা মনে করো যে এই 3 জনের মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারলাম, মানে আমাদের কাছে অপশন ছিল 3টা, মানে আমরা 3 জনের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারি। এখন এসিআর যখন চুজ করতে যাব, তখন আমাদের কাছে কি 3টা অপশন থাকবে? এই 3 জনের মধ্যে যে কোনো একজন কি হয়েছে, সিআর হয়ে গেছে না অলরেডি? আর 2টা। তো আমাদের কাছে থাকতেছে কয়টা? আর 2টা। তো এইটা যদি দেখা হয়, মনে করো জ্ঞানী গুণী মানুষরা এটা বলে হচ্ছে এনপিআর, বুঝছো? তোমরা দেখবা মাঝে মাঝে কন্টেস্টের প্রবলেম দেখছো, তোমাদের এগুলো কিচ্ছু মনে নাই, তোমরা একবারে এরকম করে নরমালি চিন্তা করছো যে এখান থেকে আমি এই 4 জনের মধ্যে থেকে একজনকে নিয়ে, এখান থেকে এতগুলো নেই, এখান থেকে এতগুলো নেই, গুনটুন করে কোড লিখে ফেলছো, কিন্তু জাস্ট এটা এনপিআর। এনপিআর কারো মনে আছে? এনপিআর ইকুয়াল টু কত? এনপিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন এইটা তোমরা চিন্তা করতেছো এইটা এইভাবে আসলো কেন, ঠিক না? তো আমরা এটা একটু অন্যভাবে চিন্তা করি, যে ধরো আমাদের কাছে হচ্ছে 5 জন মানুষ আছে, এখান থেকে আমরা 2 জন চুজ করার চিন্তা ভাবনা করতেছি, বা 3 জন চুজ করার চিন্তা ভাবনা করতেছি। 5 জন থেকে 3 জন, 5 জনের একটা টিম আছে, বা 5 জন স্টুডেন্ট আছে, ওখান থেকে 3টা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, চুজ করার চিন্তা ভাবনা করতেছি। তো এখন দেখো প্রথম যে ফার্স্ট, সেটা চুজ করার জন্য আমাদের কয়টা অপশন আছে? 5টা স্টুডেন্ট আছে, তো 5টা স্টুডেন্টের যে কোনো একটা নিতে পারি, যে ফার্স্ট হবে। তো সেকেন্ড যে হবে, তার জন্য আমার কয়টা অপশন আছে? অলরেডি ফার্স্ট হয়ে গেছে, তো আমার স্টুডেন্ট আছে কয়টা? স্টুডেন্ট আছে 4টা, তো আমি নিতে পারি 4টা। অলরেডি ফার্স্ট আর সেকেন্ড আমি পাই গেছি, তো যেহেতু 2টা হয়ে গেছে, স্টুডেন্ট এখানে আছে আর 3টা, তো থার্ড পাবো আমি 3 জনের মধ্যে থেকে যে কোনো একটা চুজ করব। তো তাহলে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কত উপায় চুজ করতে পারছি, দেখো তো। এটা কি হচ্ছে তাহলে, যে আমি যদি এন থেকে আরটা চুজ করতে চাই, তাহলে আমার উপায় হচ্ছে এন গুণন এন মাইনাস 1 গুণন এন মাইনাস 2 গুণন, চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? বলতে পারবে এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? এন মাইনাস দেখো, তাহলে 5 বিয়োগ 3 যোগ 1, যেটা আগে দেখাইলাম, 2 যোগ 1 3। তো আমরা এটা কি করি, যে এনটা জিনিস থেকে যদি 8টা জিনিসকে চুজ করতে হয়, তখন আমরা কি করি? এনপিআর ইউজ করি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো,
এখানে এনসিআর না হয়ে এনপিআর হচ্ছে কেন, এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে তুমি যখন প্রথম ফার্স্ট পুরস্কার যে নিচ্ছে আর সেকেন্ড পুরস্কার যে নিচ্ছে এদের মধ্যে কিন্তু তুমি পার্থক্য করতে পারতেছো। ধরো তুমি পুরস্কার এইভাবে চিন্তা করো যে পুরস্কার আলাদা আলাদা, একটা গোল্ড মেডেল, একটা সিলভার মেডেল, একটা ব্রোঞ্জ মেডেল। কোন একটা ছেলেকে যখন ব্রোঞ্জ মেডেল দেওয়া হচ্ছে আর কোন একটা ছেলেকে যখন সিলভার মেডেল দেওয়া হচ্ছে, তুমি তাদের মধ্যে আইডেন্টিফাই করতে পারবা, মানে ডিফারেন্স করতে পারবা যে এটা ব্রোঞ্জ মেডেল, এটা সিলভার মেডেল। কিন্তু এখন যদি আমি সেম ভাবে বলি যে না, এরকম মেডেল টেডেল ফার্স্ট সেকেন্ড কিছু নাই, জাস্ট আমি তিনজন মানুষকে বেছে নিব, তিনজনই সমান, তিনজনকেই মনে করো যে আমি গোল্ড মেডেল দিব, ঠিক না? তখন সমস্যা কি হবে? তখন সেম ভাবে আগের মতো সাজাতে পারবো। দেখো আগের মতো সাজাইলে আমাদের সূত্রটা আসে কি, ওই যে n মাইনাস ওয়ান এত 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 এটা আসবে, যে n মাইনাস ওয়ান এরকম করে সূত্রটাই আসবে কি n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা এটা হচ্ছে npr npr এর সূত্র। তো এখন কথা হচ্ছে এইটা হচ্ছে এনপিআর এর, কিন্তু আমি এখানে এনপিআর কখন করব? যখন হচ্ছে এদের মধ্যে পার্থক্য করা যায়, যেগুলো বাছাই করতেছি, ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে আমি বলছি যে প্রথমটা ফার্স্ট হবে, দ্বিতীয়টা সেকেন্ড হবে। অলরেডি আমি এদের মধ্যে পার্থক্য কি, একজন ফার্স্ট একজন সেকেন্ড, কিন্তু আমি বলতেছি না ফার্স্ট সেকেন্ড কিছু নাই, সবাই ধরো ফার্স্ট, সবাইকে গোল্ড মেডেল দিলাম। তো এইটাও ধরো সেম ভাবে করলে এত ভাবে সাজানো যায়, কিন্তু যে তিনজনকে আমি চুজ করছি, ধরো এ বি সি চুজ করছিলাম, যেহেতু এদের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না, তো এরা নিজেদের মধ্যে কি আবার 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারবে না? এইটা হচ্ছে এই কারণে হচ্ছে কি হয় যে ধরো এন থেকে আরটা জিনিস যখন চুজ করবা, তখন একটা জিনিস হচ্ছে আরটা জিনিসকে কিভাবে চয়েস করতেছো, যে আরটা জিনিসকে যখন বেছে নিচ্ছ, ধরো তুমি চিন্তা করতেছো স্কুলের সভাপতি, ভার্সিটির ধরো চিন্তা করো যে কোনো একটা কমিটি তৈরি হচ্ছে, ওখানে সভাপতি উপসভাপতি এইটা ওইটা নিয়োগ দিচ্ছ, তখন কিন্তু ওদের পদের একটা নাম আছে। যখন একজনকে চুজ করতেছো, ধরো একজন সভাপতি আর একটা হচ্ছে সহসভাপতি, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তুমি জাস্ট সভাপতি সহসভাপতি গুলিয়ে ফেলতে পারো না। তখন কি হয়, যখন প্রত্যেকটা চুজ করা ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে মানে ডিফারেন্স করা যায়, তখন অবশ্যই এনপিআর ইউজ করতে হবে। কিন্তু আমি তোমাকে বললাম একটা বল আছে, অনেকগুলো লাল বল আছে, ওখান থেকে 3টা বল তুলে নাও তুমি। এখানে যে 3টা বল তুলতেছো, এই 3টা বলের মধ্যে তো কোনো পার্থক্য নাই। এই 3টা বল আবার নিজেদের মধ্যে কি হতে পারে, ওলট পালট হতে পারে। আমরা আদৌ বলতে পারি না এই 3টা নিজের মধ্যে কোনটাকে এ এ এ, ধরো 3টা নিচ্ছি আমি, এরকম 3টা এ এ এ, তো এই 3টার মধ্যে কোনটাকে এটা বলতে পারতেছি না। সেই জন্য আমাদের কি করতে হবে, ওই যে আরটা চুজ করব, এন থেকে যে আরটা চুজ করব, সেম এনপিআর এর মতো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এক্সট্রা ভাগ হবে কি দিয়ে, এই আর ফ্যাক্টোরিয়াল। এখন এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল বলতেছি, ফ্যাক্টোরিয়াল তো তোমরা সবাই জানো, সেই জন্য ডাইরেক্ট ফ্যাক্টোরিয়ালে গেলাম। ফ্যাক্টোরিয়াল তো বোঝো ঠিক না? এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত, 1 থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যা গুণ করা। তো দেখো এই যে ফ্যাক্টোরিয়াল, এনসিআর, এনপিআর, এদের সবচেয়ে একটা বড় সমস্যা কি, এদের সমস্যা হচ্ছে ওভারফ্লো। তুমি চিন্তা করো একটা কোড লিখতে গেলে 100 ফ্যাক্টোরিয়াল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গুণ করার পরে ওইটা ওভারফ্লো হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু কন্টেস্টে প্রায় প্রায় এই এনপিআর এনসিআর প্রয়োজন হয়। কিন্তু কন্টেস্টের সময় যখন এই প্রবলেম গুলো থাকে, তখন দেখবা কি কোডের নিচে বা কোথাও কন্টেস্টের প্রবলেমে লেখা থাকে যে মডিউল করো, মোড করো 1 10 টু দ্য পাওয়ার 9 প্লাস 7b। এইটা এতদিনে পাওয়ার কথা তোমরা যারা সলভ করছো, যে কোন একটা কোডে দেয়া আছে যে কোডের উত্তরটা এত দিয়ে মডিউল করো। এটা হয় কি, যখন অনেক বড় সংখ্যা উত্তর আসতেছে, কিন্তু এত সংখ্যা তো উত্তরে আউটপুটে দিলে ওভারফ্লো হবে, তো হিসাব তোমরা ঠিকই করবা, কিন্তু হিসাবটা পুরোটাকে মোড করে দিবা। মোড কিন্তু এর আগের ক্লাসে নাইমুল অত্যন্ত মনে করো ভালোভাবে বিস্তারিত উপায়ে বুঝাই দিছে। তো ওইটার আমি জাস্ট একটা সূত্রগুলো তোমাদের মনে করাই দিই। সূত্রগুলো মনে আছে তোমাদের? এ প্লাস বি মোড এম, এটা কি হবে বলো তো, কেউ বলতে পারবা? এ মড এম এ প্লাস বি মড এম, এম প্লাস বি মোড এম, এটা পুরাটাকেও আবার কি করতে হবে, প্লাস মোড মড করতে এম, হবে মোড এম। সরি মড এম, হোল মড এম, আবার এ মাইনাস বি মোড এম এর জন্য কি হবে, এ মোড এম মাইনাস বি মোড এম, পুরোটাকেও মোড করতে হবে এম দিয়ে। এখন এই সূত্রের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে কি, এই মাইনাস করার কারণে মাঝে মাঝে মাইনাস একটা সংখ্যা চলে আসতে পারে। তো মাইনাসের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় কি, সব সময় কি করবে, এখানে একটা প্লাস এম দিবা,
তাহলে কি হবে, কোনো ঝামেলা হবে না, কোনো সময় বিপদে পড়ার সম্ভাবনা নাই, নেগেটিভ মডুলাস আসবে না। তো a মাইনাস বি যখন করবা তখন a mod m মাইনাস b mod m প্লাস m, বা ধরো a b c করতেছো তখন a mod m মাইনাস b mod m মাইনাস c mod m প্লাস m, তারপরে পুরোটাকে আবার মোড করে দিবা। প্লাসের ক্ষেত্রে তো এরকম সমস্যা হওয়ার কথা না, তো প্লাসে প্লাস m করতে হয় না। এখন তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যদি আমি আরেকটা মোড দিই তাও কিন্তু সেমই থাকবে। তুমি যদি একটা নির্দিষ্ট সময়ের পরে ধরো এরকম যে তুমি 3 কে 4 দিয়ে মোড করলা, কত পাচ্ছ? 3 পাচ্ছ, ঠিক না? বা এখন তুমি যদি মনে করো যে 5 কে 2 দিয়ে মোড করলা, পাচ্ছ 1। এখন তুমি এই 1 কে যদি আবার মোড করো 2 দিয়ে, 1 মোড 2, তাও পাবা 1। আবার যদি এই 1 কে মোড করো তাও পাবা 1। তার মানে কি নির্দিষ্ট সময়ের পরে তুমি যতই মোড করতে থাকো না কেন ওই সংখ্যাটা আসলে চেঞ্জ হয় না, মানে ওইটা যদি ছোট হয়ে যায়। তো তোমার যদি বাই চান্স 2টা মোড চলে আসে, যদি কন্টেস্টের সময় চিন্তা আসে যে আল্লাহ এতগুলো মোড কি জন্য আসলে, সমস্যা নেই, জাস্ট বেসিক জিনিসটা ঠিক রাখবা যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি মোড যদি হয় তো কি করতে হবে, a মোড m b মোড m c মোড m d মোড m, তারপরে পুরোটাকে আবার মোড করে দিবা। এখন ধরো a মোড, এখানে একটা সমস্যা আছে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, তো এইটা m দিয়ে মোড করতে হবে। তো তুমি নরমালি যেটা করতে পারো, a কে b দিয়ে m দিয়ে মোড করলা, b কে m দিয়ে মোড করলা, c কে m দিয়ে মোড করলা, d কে m দিয়ে মোড করলা। এখন তুমি আবার চিন্তা করছো মোড করার পরেও সংখ্যাগুলো বিশাল বিশাল আসতেছে, মানে মোড করার পর ধরো বিশাল বড় সংখ্যা দিয়ে মোড করছো সেজন্য আরো বিশাল বিশাল সংখ্যা আসতেছে। তো এই চারটার যে যোগ করলেও যদি ওভারফ্লো হয় এরকম টেনশন থাকে, তখন কি করতে পারো যে তুমি এই দুইটাকে আবার যোগ করে মোড করতে পারো, তার সাথে আবার এইটা যোগ করে মোড করতে পারো, তার সাথে আবার এইটা যোগ করে মোড করতে পারো। যোগের ক্ষেত্রে মোড করলে মূল যে মোড ওইটার কোনো পরিবর্তন আসে না, তুমি আলাদা আলাদা করে মোড করতে পারো। বিয়োগের ক্ষেত্রে সেম, কিন্তু বিয়োগের ক্ষেত্রে যেহেতু মাইনাস আসার সম্ভাবনা থাকে যখন a মাইনাস বি মোড m থাকে, তখন কি করবা, আলাদা আলাদা করে মোড করে শেষে একটা প্লাস m দিবা, দিয়ে আলাদা আলাদা মোড করে শেষে প্লাস m দিয়ে ওইটা কি করবা, মোড করে নিবা। তো এটা গেল প্লাস আর মাইনাসের। গুণের ক্ষেত্রে সেম, গুণে তো এই সমস্যাটা বেশি হয়, a গুণন b গুণন c গুণন d। ধরো এখানে মোড দেয়া আছে, এখন দেখা গেল 10⁹ প্লাস 7 দিয়ে মোড করতে কইছে, তোমার এখানে আসছে এই সংখ্যাগুলো সবগুলো 10⁹ প্লাস 6, 10⁹ প্লাস 6, 10⁹ প্লাস 6, 10⁹ প্লাস 6। তো ধরো কোন সংখ্যাকে ওই সংখ্যার ছোট সংখ্যাতে মোড করলে তো ওইটাই পাওয়া যায়। ধরো তুমি যদি 3 কে 4 দিয়ে মোড করো তো সবসময় 3ই পাচ্ছ না, কারণ 4 শূন্য বার যাবে তো 3ই থাকবে। তো যেহেতু এটা ছোট, এটাকে এটাতে মোড করলে এটাই পাচ্ছ, 10⁹ প্লাস 6, 10⁹ প্লাস 6, 9 প্লাস 6। এখন যদি এই চারটা এরকম গুণ করে দাও, গুণ করলে হয় যায় কি, পাওয়ার গুলার যোগ। তো এখানে একটা 9, এখানে একটা 9, এখানে একটা 9, তো কত হচ্ছে 3 নং 27, 4 নং 36, 10⁻36 কে আদৌ আমাদের, আচ্ছা যোগ যোগ সরি, হ্যাঁ, তো আদৌ কি আমাদের সম্ভব? তো এই সমস্যাগুলো সমাধানের জন্য কি করবা, যদিও তোমার মনে হচ্ছে যে মোড করলে ছোট হয়ে যাবে, না মোড করলে ছোট হবে না। যখন অনেকগুলো সংখ্যা গুণ থাকবে তুমি কি করবা, প্রথমে এ কে আগে আলাদা করে মোড করবা, করে এর সাথে বি কে গুণ করবা, করে সাথে সাথে আবার মোড করবা, করে যা পাবা ওইটাকে আবার সি দিয়ে গুণ করবা, করে সাথে সাথে আবার মোড করবা। মানে সবসময় মোডের উপরেই রাখবা যেন কোনো সময় ভ্যালুটা বাড়তে না পারে। যে 10⁶ এর সাথে 10⁹ এর সাথে 10⁹ গুণ করলা, গুণ করে একটা বড় সংখ্যা আসলো 9 9 18, ওইটার সাথে সাথে মোড করে আবার 10⁹ এ নিয়ে আসবা, ওইটার সাথে আবার 10⁹ গুণ করে আবার মোড করবা। এইভাবে করতে থাকলে কি হয়, ওভারফ্লো হয়। এখন এটা কি জন্য বলতেছি, ওই যে এনপিআর এর ক্ষেত্রে দেখালাম ওইটা কি হচ্ছে দেখো তো, উপরে থাকতেছে n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকতেছে r ফ্যাক্টোরিয়াল। আর এনসিআর এর ক্ষেত্রে মানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর n মানে এনসিআর এর ক্ষেত্রে কি হচ্ছে এক্সট্রা r ফ্যাক্টোরিয়াল আসছে। তো এই ফ্যাক্টোরিয়াল গুলোর ক্ষেত্রে আসলে কি হয়, এই ফ্যাক্টোরিয়াল গুলোর ক্ষেত্রে আসলে হয় কি 1 গুণন 2 গুণন 3 গুণন ড্যাশ ড্যাশ গুণন r। তো এই যে গুণগুলো আছে যখন এগুলো করতে যাবা কখনোই চিন্তা করি না যে 2 3টা একসাথে গুণ করব, কখন ওভারফ্লো হবে টেরও পাবা না। তো সবসময় আলাদা আলাদা করে গুণ করে 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 আগানোর চিন্তা ভাবনা করবা। কোন প্রশ্ন আছে এখন আপাতত? কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারো, কোড রিলেটেড সমস্যা টমস্যা যেগুলো বলতে পারো। আজকে আর তেমন দেখানোর কিছু নাই, শুধুমাত্র স্ট্রিং এর একটা আছে ওইটা দেখাবো, দেখায় আপাতত শেষ করে দেবো। এখন স্ট্রিং দেখাই, স্ট্রিংটা আসলে তোমরা করছো। স্ট্রিংটা হচ্ছে কি, আমার নাম ধরো রিয়াদ, RIYAD, রিয়াদের
এই ইয়েগুলো ইউজ করে মোট কত ভাবে সাজানো যায় এটা বলতে পারবা? প্রতিটা লেটার ইউজ করে আর আই ওয়াই এ ডি, এটা শিওর তোমরা করছো, এন্টারে উঠে এটা শিওর করছো তোমরা। এখন তোমরা বলো এটা কত ভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টরিয়াল। 1 2 3 4 5, হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। এখন আমি যদি বলি রিয়াদা, রিয়াদা, এখন এটা কত ভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল এটা কি জন্য হচ্ছে? কারণ হচ্ছে ধরো আমি প্রত্যেকটা সাজাচ্ছি, এগুলো প্রত্যেকটা সাজানোর উপায় কি? ধরো আমি এখান থেকে 1 2 3 4 5 6, 6টা থেকে ধরো এখানে আছে ধরো 6টা আর আই ওয়াই এ ডি, 6টা থেকে আর কে প্রথমে একটা সংখ্যা চুজ করতে পারি কত ভাবে? 6 ভাবে। তারপরে থাকলো এখানে কয়টা? 5টা থেকে একটা চুজ করতে পারি 5 ভাবে। তারপরে 4টা থেকে একটা চুজ করতে পারি 4 3 2 1। তো এইভাবে চুজ করা যায়। কিন্তু যখন চুজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ও মা এ আছে 2টা, এখন এর মধ্যে কোনটা চুজ করতেছে আমরা তো বলতে পারতেছি না। তো এই ঝামেলা করার জন্য কি হচ্ছে, ওই 2টা আবার ভাগ হয়ে যাচ্ছে। কারণ এটাই হচ্ছে উপায়। তো যখন একটা স্ট্রিং যদি দেয়া থাকে, স্ট্রিং এর নিয়ম হচ্ছে কি, ওই স্ট্রিংটার ক্ষেত্রে আমরা কি করব, যতগুলো ইউনিক সংখ্যা আছে ওই ইউনিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল লিখবো, আর প্রতিটা ক্যারেক্টারের জন্য কতগুলো ডুপ্লিকেট আছে ওগুলা ভাগ করে দিব। ধরো আছে হচ্ছে তো এখানে এন এ আই এম ইউ এল, এটাও সব ইউনিক। তো এখানে হচ্ছে না, ধরো এ এ বি বি সি ডি ই, এটা দেখো এখানে কি হবে 1 2 3 4 5 6 7। তো প্রথমে দেখতেছি টোটাল ক্যারেক্টার 7 ফ্যাক্টোরিয়াল, নিচে যাবে কি যেহেতু এই 2টা আছে তো 2 ফ্যাক্টোরিয়াল, এরা আবার 2টা আছে তো 2 ফ্যাক্টোরিয়াল। আসলে এরা একটা আছে একটা আছে একটা আছে, এখন আমি যদি 1 ফ্যাক্টোরিয়াল দেই আদৌ ওটা তো কোনো কাজে আসতেছে না, সেজন্য এটা দেয়া হয় না, যে বেশিরভাগ থাকলে দেয়া হয়। তো এটা হচ্ছে উত্তর। তো এটা কি হচ্ছে, স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিংটা কত ভাবে সাজানো যায়, এটা হচ্ছে টোটাল স্ট্রিং এর যে সাইজ ওইটা ফ্যাক্টোরিয়াল, তারপরে যেগুলো ডুপ্লিকেট বা তার বেশি আছে সেগুলো কতবার করে আছে সেই ফ্যাক্টোরিয়ালটা নিচে কি হবে, গুণ হয়ে যাবে। আর ফ্যাক্টোরিয়াল এবং গুণের ক্ষেত্রে সবসময় মডুলাস অপারেটরের কথা মনে রাখতে হবে। মডুলাস অপারেটর মনে করো কখন কোথায় গুণ করতে হবে, কোথায় ওভারফ্লো হইতে পারে, পাওয়ারের ক্ষেত্রে কোথায় ওভারফ্লো হইতে পারে, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা তোমরা এখন প্রবলেম রিলেটেড বা অন্য যে কোনো যেগুলো ম্যাথ রিলেটেড যেগুলো সমস্যা আছে, যেহেতু আমাদের এই 2 উইকে শুধুমাত্র ম্যাথ নিয়ে কথা বলার কথা ছিল, তো আমি আর নাইমুল আছি, ম্যাথ জাতীয় যে কোনো সমস্যা তোমরা আপাতত বলতে পারো। আর তোমাদের হচ্ছে বাড়ির কাজ কি থাকবে, শীটের 49 থেকে 63 নাম্বার। আচ্ছা কে বা হাত উঠাইছে? ভাই অডিও অন করে বলে ফেলো। ভাইয়া আমাকে একটা না, জি ভাইয়া শুনতে পারি না ভাই, সরি। আমাকে 89 থেকে একটা নাম্বার শুরু করছে, বলছে হচ্ছে ভাইয়া ডিজিট সাম গুলো 17 হতে হবে, এরপরে থাউজেন্ডস পর্যন্ত যাবে সিকোয়েন্সটা। আমি বুঝি নাই। 80 মানে হচ্ছে 89 থেকে শুরু করবে, এগুলোর ডিজিট সাম গুলো হচ্ছে মনে করেন 17 আসছে, ঠিক আছে, এটা থাউজেন্ডস পর্যন্ত সিকোয়েন্সটা যাবে। এবার ওরা একটা ইনপুট দিবে, ওই তম সিকোয়েন্সের ইয়াটা প্রিন্ট করতে হবে। মনে করেন আমাকে 10 দিল, তাহলে আমাকে 359 এটা প্রিন্ট করতে হচ্ছে 3 6 9 না, এরকম করে একটা 59 ওরকম করে, মানে ডিজিট সামটাই 17 হতে হবে, সবগুলো ডিজিট সাম 17 হতে হবে। তো ওরা একটা নাম দিবে, ওটা না হচ্ছে ভাইয়া ডিজিট সাম গুলোই তো সমস্যা হয়। 8 9 হচ্ছে 17। তো আমি আমার যদি 1 বলে তো আমি কি করব, 8 9 প্রিন্ট করব। জি জি ওরকম। আমাকে যদি 2 বলে তাহলে কি প্রিন্ট করব? 98। ও 98, সরি 8 9 না 98, ও 98। আর যদি 3 বলে তাহলে আমার 188। 1 2 8। এটা আসলে একটা প্যাটার্ন আছে, এটা আমরা কোনো কন্টেস্টে পাইছিলাম, আচ্ছা দেখতেছি। তাও এখন তোমরা যারা এর মধ্যে আছো তোমাদের কি এটার কোনো অপশন আছে বলতে পারবা? কারো কোনো আইডিয়া? দেখো এ বলতেছে যে 8 9 9 8 1 2 8। আচ্ছা তোমার এখানে যে এইটা করতেছো, এই সংখ্যাগুলো তুমি কিভাবে পাচ্ছ? এটা যে কোনো সংখ্যা হইতে হবে, ডিজিট খালি 17 হইলেই হলো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ডিজিট সামটাই 17 হতে হবে, কিন্তু আমাকে একটা নাম্বার দিতে হবে অততম আমার ডিজিট সামটা প্রিন্ট করতে হবে। ওই কততম ডিজিট ওইটা ইয়েটা কত? জি 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 এখন 2 দিলে আমাকে 98 প্রিন্ট করতে হবে। এর মনে করো আপার লিমিট 100 1000 ইয়া 1000।
জি 1000। তো আমি এখানে পাচ্ছি 128। আর আচ্ছা 128 কি যোগ করলে 17 হয়? 8 2 10 আর 11। 28 না ভাই, 88 88 8 8 16। 1 8 8। ভাইয়া এটা ফার্স্টে জিরো নিয়ে মানে ফার্স্টে আমি ফার্স্ট ডিজিট যদি যেহেতু 1000-এর নিচে এটা 3 ডিজিটের হবে, তাহলে আমি যদি ফার্স্ট ডিজিট জিরো নেই না না না, তাহলে এই এন হচ্ছে ওই 8 না, এটা হচ্ছে এই যে এই ওয়ান গুলো, বুঝছো, যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই ওয়ান, বুঝছো। এখন মনে করো যে আমার হলো 10তম, মানে সংখ্যাটা 1000-এর নিচে হবে না? এই সংখ্যাটা 1000-এর নিচে না, এই তম সংখ্যাটা 1000-এর নিচে। দাঁড়াও তোমাকে আমি বুঝাই কেমন করে। ধরো আমি বললাম এরকম যে আমার একটা সংখ্যা পদ্ধতি আছে যেখানে প্রথমে থাকে 10, তারপরে থাকে 100, তারপরে থাকে 1000, তারপরে থাকবে এই রকম বিশাল বড় একটা, এরকম করে একটা করে শূন্য বাড়তে থাকে। আমি এই সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যা কোনটা, এটা না, দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, তৃতীয় সংখ্যা এটা, চতুর্থ সংখ্যা এটা। ওরা বলতেছে যে এই যে সংখ্যাগুলো এইটা হচ্ছে 1000-এর নিচে। আমি ঠিক বলি নাই যে ভাই এটা আমার প্রশ্ন? এইটা তোমার করতে হবে। আচ্ছা যারা আসো তারা চিন্তা করো দেখি এটা কিভাবে করতে পারো। এই কোশ্চেনটা একটু একবার বলুন তো। তোমার আমি একটা সংখ্যা পদ্ধতি আছে, বুঝছো, এইভাবে চিন্তা করো। একটা সংখ্যা পদ্ধতি আছে, যে সংখ্যা পদ্ধতিতে প্রথম সংখ্যাটা হচ্ছে 8 9, এর পরের সংখ্যাটা হবে এমন যে সংখ্যাটা যোগফল ডিজিট গুলো যোগ করলে সবসময় 17 হয়। মনে করো এখানেও যে সংখ্যাটা আসবে এটা ডিজিট যোগ করলে 17 হবে, এখানে যে ডিজিট আছে সেটা 17 হবে, এখানে 17, মানে কি 8 9 এর পরের কাছাকাছি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9 8, যেটা যোগ করলে 17 হয়। তারপরে হবে হচ্ছে 1 8 8। দ্বিতীয় কত আসতেছে তাহলে? দ্বিতীয়ত আসতেছে হচ্ছে 8 9 17। 17 কত কত ভাবে আনা যায় এটা আমাদের আগে দেখতে হবে, এটার ভিতরে লজিক লুকায় আছে। দেখো 8 8 9 যোগ করলে কত হয়? 17 হয়। আচ্ছা ভাই, আমরা যদি একভাবে অ্যাপ্রোচ করি তাহলে তো হয়তো হচ্ছে, বাট টিএলইও খেতে পারি। যে তুমি একবারে বেসিক্যালি ব্রুট ফোর্স চালাবা, যে খুঁজতে 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 যাবা। হচ্ছে আপনার একক ঘরে তো হাইয়েস্ট আসবে 9, এরপর একটা মানে 2, তাই না ভাই? তাহলে আমি আপনার 9 যেহেতু আসতেছে, 17 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি 8। এটার পরে তো ভাই আমি আর কোনো মতে যদি একক ঘরে 9 বসাই তাহলে তার কম্বিনেশন পাচ্ছি না। তারপর আমি এবার 8 এর জন্য চেক করব। এভাবে করে করে যেতে তো আমি একটা সিরিয়ালি বলে ফেলতে পারতেছি, মানে 1 2 3 এভাবে করে কত কত যোগ করলে 17 আসবে এটা বের করতে পারতেছি। ওইটাতে তোমার যে আইডিয়া, তুমি বলতেছো যে তুমি প্রথমে এরকম ডিজিট গুলো নিবা, নিয়ে ঘরগুলাই তুমি প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে চেঞ্জ করে করে দেখবা যে সাম গুলা কিভাবে 17 আসতেছে নাকি। হ্যাঁ ভাই একটা চিলি মিস্টেক হইছে ভাই। 3 নাম্বারটা হবে 100 79 এটা চিলি মিস্টেক। 3 নাম্বারটা হচ্ছে 179 179 179 179। আচ্ছা এখানে আমাদের লিমিট কত? এই 1000 1000 আছে। 1000 হলে তো এটা তো মানে ডাইরেক্ট ব্রুট ফোর্সই করা যায় চাইলে। মানে আমি জাস্ট একটা লুপ চালাই দিলাম 0 থেকে 10⁵, দেন আমি চেক করব কার ডিজিট সাম 17 আসতেছে। পাবো 10⁵ এর মধ্যে 1000টা? হ্যাঁ পাওয়া তো যাবে। দাঁড়ান আমি 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 একটা কোড লিখছি। মানে আমি হচ্ছে 25,000-এর মধ্যে চালাইছি, আমি প্রায় 1700 পাইছি। 1700 না 1650টার মতো। তো এটা তো আরো বেশি, প্রায় 20,000 চালাইলে মেবি হয়ে যাবে। উপরের দিকে গেলে আরো বেশি পাওয়া যাবে, কারণ ভিতরে যদি আমি শূন্য রাইট শূন্য রাইট রাখি রাইট 9 আর 8 এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, মানে এটার ইয়াটা হচ্ছে যত আমার সংখ্যাটা বাড়বে তত কিন্তু মানে ইয়া সংখ্যা বেশি আসবে। পাবো। হ্যাঁ সংখ্যা বেশি পাবো, মানে 17 যোগফল এটা বেশি পাবো আর কি। যে 1 7 9 যেরকম এটা আছে, বা এটা অ্যাকচুয়ালি দুইটা শূন্য রাখি, তো এই শূন্যগুলো চেঞ্জ করে আরো বেশি সংখ্যা বানাতে হবে। হ্যাঁ মানে এটা ওরকম প্রুফ করাটা হার্ড, মানে ম্যাথমেটিক্যালি প্রুফ করাটা হার্ড যে মানে দুইটা সংখ্যার ডিফারেন্স যে অলওয়েজ কম হবে, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে অবজার্ভ করা যায়, আমরা যদি একটা ব্রুট ফোর্স চালাই তাহলে দেখতে পারবো যে মানে পরপর দুইটা সংখ্যা, মানে এই যে কত 89 আসছে, তারপর 98 আসছে, ঠিক আছে। এরকম পরপর দুইটা সংখ্যার ডিফারেন্স খুব বেশি আসে না, ঠিক আছে। সো যার কারণে হচ্ছে দেখা যায় যে মানে ওটা
মানে 1000 যেহেতু মানে এটা ব্রুট ফোর্স দিয়ে লিস্টটা বের করে ফেলা যাবে আর কি। আচ্ছা যে ভাই আমাদের প্রশ্নগুলো তুমি হ্যাঁ হইতে পারে এখানে কোনো প্যাটার্ন আছে, বাট যেহেতু হচ্ছে যে আমাদের লিমিট কম, সো আমাদের তো প্যাটার্ন বের করে সময় নষ্ট করে লাভ নেই, কারণ অলওয়েজ হচ্ছে কি মানে প্রোগ্রাম কন্টেস্টে একটা জিনিস হচ্ছে যে আমি কত আগে সলভ করতে পারি, ঠিক আছে? সো এখন আমার লিমিট যদি সাপোর্ট করে যে আমি মানে টিএলই খাবে না, ওইটা আমি 2টা লুপ লিখি, 3টা লুপ লিখি, 4টা লুপ লিখি, অ্যাজ লং এজ টিএলই খাচ্ছে না, সো ওইটা ঠিক আছে, ওইটা সমস্যা নেই কোনো। বাট অপটিমাইজ করতে হইলে তখন আর কি মানে তখন একটু চিন্তা ভাবনা করতে হবে ক্লেভার ওয়েতে কিভাবে বের করা যায় আনসার গুলা। আচ্ছা তুমি আপাতত ব্রুট ফোর্স মানে দেখো, আমরা দেখি যদি প্যাটার্ন থাকে দেখবো। আচ্ছা ভাই আমি একটা প্রবলেম দিচ্ছি, ওটা একটু দেখবেন যে এটাই। আচ্ছা মুখে বললে হয় না প্রবলেমটা, আমরা সবাই যদি দেখতে যাই ঝামেলা। তুমি কি বুঝছো নাকি প্রবলেমটা, আগে সেটা বলো আমাকে। যদি বুঝাইতে পারো তাহলে বেস্ট। একটা প্রবলেম বুঝাইতে গেলেই প্রবলেমের মনে করো যে 30% সলিউশন তুমি বলে দিতে পারবা যে আমি বুঝছি প্রবলেমটা, মাঝে মাঝে এটাই সমস্যা। হ্যালো ভাই আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারবো? আচ্ছা তুমি একটু মুখে বলার চেষ্টা করো, না বুঝলেই। আচ্ছা আমি বলি যে থাকবে এটাতে আমি কয়েকটা নাম্বার নিব, তো এখন আমার আমি একটা एग्जांपल বলি, আপনি একটু লিখেন তা 4 2 1 10 6 4 2 1 10 6 6। আচ্ছা এখন আমার যেটা করতে হবে ওদের প্রোডাক্ট বের করতে হবে। এখন এদের প্রোডাক্টটাকে আমার একটা মিনিমাম ভ্যালু বের করতে হবে, যার প্রোডাক্টটা মানে এই সবার প্রোডাক্ট থেকে স্ট্রিক্টলি গ্রেটার হবে, এবং এক্সটা হবে মিনিমাম, মানে একটা নাম্বার থাকবে এক্স যার প্রোডাক্টটা এই টোটাল এর প্রোডাক্ট থেকে স্ট্রিক্টলি গ্রেটার হবে। মানে এদের সবগুলো গুণ করলেও এক্স এর থেকে অবশ্যই ছোট হবে এই গুণটা। হ্যাঁ হ্যাঁ, আর এক্সটা মিনিমাম একদম মিনিমাম যে ভ্যালুটা পসিবল ওটা হবে। তো তুমি যদি জাস্ট আর তো যদি কোনো ইয়ে না থাকে, তুমি সবগুলো গুণ করবা, গুণ করে জাস্ট x - 1 করে দিবা। কিন্তু ওটা ইয়ে হচ্ছিল না, কি জানো বলে, মানে ধরো আমি তোমার সিম্পলি চিন্তা করি যে ধরো 4 2 3 আছে, তুমি বলতেছো এমন একটা সংখ্যা বের করতে হবে যেখানে এই তিনটে সংখ্যা গুণ করলে যে গুণফল পাবো তার থেকে x টা কি হবে। হ্যাঁ মানে x এর ইয়াটা স্ট্রিক্টলি মানে x এর প্রোডাক্ট গুলো স্ট্রিক্টলি গ্রেটার হবে, তো আমার x এর ভ্যালুটা বের করতে হবে আর কি, মানে x * x * x ওরকম করে আর কি, মানে আমার x এর ভ্যালুটা বের করতে হবে। যেমন আমি যে एग्जांपलটা দিছি ওটার এখানে x এর ভ্যালু হচ্ছে 4, মানে 4 এ হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালু অফ x, যেটার মানে 4 * 4 * 4 * করলে মানে পুরো এটার প্রোডাক্ট থেকে মানে এখানে সবগুলো আপডেট করতে হবে আর কি, মানে কোন মিনিমাম। আচ্ছা এটা কি আমি যে সংখ্যাটা নিব সেখানে অ্যারের সংখ্যাগুলো ইউজ করা যাবে না, যে কোনোটা? ধরো যে তুমি যে কোনো সংখ্যা, মানে মিনিমাম এক্সটা চাইছে আর কি, মানে এখন দেখা গেছে যে 4 টু দি পাওয়ার 6 হচ্ছে ইয়া হয় আর কি, সবগুলোর প্রোডাক্টের থেকে বেশি হয়। হ্যাঁ বেশি নেই কম, আচ্ছা বেশি, হ্যাঁ বেশি হয় বেশি এটা। আচ্ছা আমরা এটা বিগ মোড করে ইজিতে করতে হবে, কারণ তোমার হয়তো এই যে গুণ করতে যা সমস্যা হচ্ছে, তুমি যে 4 গুণন 4 গুণন 4 এটা কিভাবে করতেছো, লুপ চালাই করতেছো? না ভাই এমনি ব্রুট ফোর্স মেথড তো ছিল যে সাপোজ আমি এখানে 5টা তো 1 2 3 4 5 x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু ওটা মানে প্রোডাক্টটা করলে হয়ে যেত, x এর ভ্যালুটা চলে আসতো মিনিমাম না ভ্যালু। আমি তোমাকে বলতেছি ধরো আমার অ্যারেতে সংখ্যা আছে 10টা, ঠিক না? তুমি প্রথমেই চিন্তা করলা কি যে তুমি স্কয়ার রুটে তো করতে পারো, স্কয়ার রুটের থেকে তো সবসময় ইয়ে সংখ্যা হবে না। মনে করো এইটা গুণন এইটা গুণন এইটা গুণন এইটা, আচ্ছা না তা হবে না। আচ্ছা দেখো আমি তোমাকে যেটা বলতেছি, তোমার মনে করো যে এখানে 10টা অ্যারে সংখ্যা আছে, তো তুমি এইভাবে চিন্তা করতেছো যে আমি প্রতিবার একের জন্য চেক করব, তো প্রথমে 1 গুণন 1 গুণন 1 গুণন 1 এরকম করে 10 বার গুণ করতেছো আগে, নাকি পাওয়ার ইউজ করতেছো, পি ও ডাব্লিউ কোনটা ইউজ করতেছো? আমি এমনি যেটা করছিলাম না ওটা স্বাভাবিক, মানে আমি খাতা কলমে করে দেখলাম আর কি 4 * 2 * 1 * 10 * 6, কিন্তু এটা অবভিয়াসলি তো এটা হবে না, মানে আমার কনস্ট্যান্ট হিসাবে। দেখো তোমার উত্তর হচ্ছে 4, কারণ কি 4 গুণন 4 গুণন 4 গুণন 4 গুণন 4 এটা হচ্ছে কি এদের গুণফলের থেকে বেশি, ঠিক না? স্ট্রিক্টলি গ্রেটার। হ্যাঁ, তো তুমি যদি একটা লুপ চালাও যেখানে 1 থেকে মনে করো যে তুমি বলতে পারো এদের মধ্যে যে ম্যাক্সিমাম সংখ্যাটা আছে, ঠিক না? এদের মধ্যে যে ম্যাক্সিমাম সংখ্যা যদিও লাগবে না, ওই ম্যাক্সিমাম সংখ্যা পর্যন্ত চলো, ম্যাক্স অফ অ্যারে।
এগুলো চালাও, চালাই প্রতিটা সংখ্যার জন্য। একের জন্য দেখলা কি অ্যারের ইন্ডেক্স আছে 1 2 3 4 5টা, তো ধরো 1 টু দ্য পাওয়ার 5 দেখলা 1 টু দ্য পাওয়ার 5 কি বড়? যদি বড় হয় উত্তর লিখে দিলা, যদি না বড় হয় সাথে সাথে ব্রেক করে বের হয়ে গেল। এটা কি ট্রাই করছিলা? না, এটা ট্রাই করিনি। এইটা সবচেয়ে সহজ উপায় না? ধরো তোমার দেখা লাগতেছে কি যে একটা ছোট সংখ্যা, যে ছোট সংখ্যা ধরো এর যে কয়টা ইন্ডেক্স আছে সে কয়বার গুণ করলে যেন কি হয় এই টোটাল আচ্ছা, গুণফলের হ্যাঁ থেকে বড় হয়, হ্যাঁ, বুঝতে পারছি। তোমার টোটাল গুণফলটা আগে বের করে রাখবা, এটা তাহলে ইজিলি হয়ে যাবে। কিন্তু ভাই আমার তো যে টোটাল যে গুণফলটা ওটা তো ইয়েতে মানে নিচ্ছিল। টোটাল গুণফলটা কি সাইজের থেকে অনেক বড় হয়ে যাচ্ছে? এই অ্যারের ইন্ডেক্স গুলোর ভ্যালু কত? টোটাল মানে এআই এর ভ্যালু কত হইতে পারে সর্বোচ্চ? 10 to the power 10। 10 টু দ্য পাওয়ার 10। আর অ্যারের সাইজ? সাইজ 10 to the power 5। ও, এই জন্য হচ্ছে, মানে এটা আগে বলতে হবে। আচ্ছা, তো এখন তুমি যেহেতু টোটালটা গুণ করতে পারবা না, তোমার জাস্ট টোটাল গুণ করার প্রয়োজন নাই। তুমি এখন কি দেখতে পারো, ধরো তুমি 2 নিছো, 2 নেওয়ার পরে তুমি 2 টু দ্য পাওয়ার 5, 2 টু দ্য পাওয়ার 5 কি আসতে পারে? যে ভ্যালুটা আসবে সে ভ্যালুটা কি আদৌ এর থেকে বড় নাকি? প্রবলেমের লিংকটা কি দিছো? আমি একটু দেখি দাঁড়াও প্রবলেমটা। হ্যাঁ ভাই দিছি, চ্যাটে দিছি। নাইমুল কি আছো? আচ্ছা, আমি জি ভাই আছে। যে আমার প্রবলেম মনে হচ্ছে যে এখানে হচ্ছে লগ ইউজ করা লাগবে, মানে ও লগ করতে করতে গেলে মানে এটা তো বড় হবে না, হ্যাঁ, কারণ ওই এটা তো একটারই হচ্ছে পাওয়ার, হুম, মানে যে যে যদি আনসার এক্স হয়, এক্স টু দি পাওয়ার হচ্ছে অ্যারে সাইজ। মানে আমি ওটা করছিলাম আর কি, এক্স টু দি পাওয়ার ইজ ইয়া হচ্ছে হ্যাঁ মানে গ্রেটার দেন আর গ্রেটার দেন ওই যে প্রোডাক্টের ইয়াটা। তারপর ওটা হবে সাপোজ আমার এক্স টু দি পাওয়ার যদি 5 হয় তাহলে ওটা হচ্ছে 5 log x ইজ গ্রেটার দেন লগ অফ প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ওই ওই লজিকটাই হবে আর কি কিন্তু এখানে। কিন্তু এখানে হচ্ছে যে সার্চিংটা একটু ইয়াভাবে করতে হবে, মানে আমি যদি 0 1 2 3 4 এভাবে করতে যাই তাহলে হচ্ছে আমার অনেক লুপ চলবে আর কি, মানে রিসার্চ চালানো যাইতে পারে। ঠিক আছে? এরকম, হ্যাঁ এরকম না করে হচ্ছে বাইনারি সার্চ করা যেতে পারে। কারণ হচ্ছে যে কি, আমরা তো মানে পাওয়ার হিসেবে তো হিসাব হচ্ছে, সো মানে আমার পাওয়ার বাড়লে কি সংখ্যাটা বাড়তে থাকে, ইনক্রিজিং ধরো অর্ডারে তুমি থাকে, প্রথমেই চিন্তা সো করলা যে আমি লকটাও 1 দিয়ে দেখবো, হ্যাঁ আর দেখলাম 100 দিয়ে দেখলাম। 100 দিয়ে যদি দেখো যে পার হয়ে হ্যাঁ যাচ্ছে, মানে তখন তুমি কি করতে পারো? 1 থেকে মনে করো যে 50 এর মধ্যে দেখতে পারো। 50 যদি ছোট হয় তাহলে আবার 50 থেকে 100 এর মধ্যে দেখতে পারো। এইভাবে বাইনারি সার্চটা করতে পারো। তোমাদেরকে বাইনারি সার্চ পড়াইছে? যেমন ভাই একটা টেক্সট কেস মানে দেখতেছিলাম যে 1 মানে 4টা 1 এরপরে 1000 4টা 1 বা 4টা 1 বা 5টা 1 এরপরে 1000। এটাও সমস্যা নাই। দেখো আরেকটা জিনিস হচ্ছে কি, লগ এ ইন্টু বি হচ্ছে লগ এ প্লাস লগ বি, ঠিক না? জি ভাই। তো আমি যদি এভাবে চিন্তা করি যে সবগুলো সংখ্যা যদি যোগ করে দেই, লগ দিয়ে যোগ করি, তারপরে যে যোগফলটা পাবো ওইটার জন্য আমি কি চিন্তা করব, যে আমি এখন দেখতেছি যে এটা সবগুলো লগ করে পাইছি এত। এখন আমার দেখতে হবে কোন ভ্যালু নিলে log a plus log a plus log b f of a সবগুলোর জন্য পাইছি। এখন দাঁড়াও, এটা লগ দিয়ে করা যাবে, বুঝছো? x ইকুয়াল টু log a plus
এটা বাইনারি সার্চে ইজি কাজ করবে, বুঝছো? বাইনারি সার্চের আইডিয়াটা বুঝছো? বাইনারি তো তারপরে 100-র মধ্যে যদি না কাজ করে তো ওইভাবে কাজ, তোমার তো পুরোটা দেখতে হচ্ছে না, জাস্ট সিম্পলি ওইটুকুর জন্য কাজ করতে হবে। আচ্ছা, তুমি বাইনারি রিসার্চ ট্রাই করো, যদি না পারো তাহলে আমি কোড দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে, যে গ্রুপে তোমরা সবাই আছো ওই গ্রুপে পোস্ট করে দিব সুন্দর করে। আচ্ছা, আর ভাই আরেকটা জিনিস, আমি রিসেন্টলি জয়েন করছিলাম, তো এখন কথা হচ্ছে যে মানে ইভ্যালুয়েশন যেটা হয়, মানে ওখানে তো আমি আমার আইডি গুলো দেই নাই, তো এখন ওই আইডি হ্যাঁ, গুলো ওইটা দেওয়া যাবে লিংক? ওইটা আমি বলতে যাচ্ছিলাম যে ওইটা তোমাদের ওখানে যে আইডি গুলো দিবা, আর যেগুলো আগে থেকে সলভ করছো ওখানে তো লেখা আছে এসিএক্স দিতে হবে, এটা দিতে হবে, ওইটা দিতে হবে, ওইটা করে দিতে হবে, বুঝছো? মানে ওই লিংক গুলো আর কি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের তো ফর্ম দিতে বোধহয়, তোমাদের তো আলাদা করে মেবি পূরণও করা লাগে না, জাস্ট ফর্ম গুলো পূরণ করে নিয়ে তাই হবে। আমি ফর্মটাও পাই না, মানে আমি রিসেন্টলি জয়েন করছি। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো না। তুমি একটা গ্রুপে পোস্ট দিও, বুঝছো? তোমাদের গ্রুপে পোস্ট দেওয়ার ক্ষেত্রে প্রচুর অনীহা দেখি আমি, অনেকেই পার্সোনালি নক দেয়, তোমাদের সমস্যা হচ্ছে কেউ হেল্প চাইতে চায় না। গ্রুপে তো কেউ নাই, আমরা গ্রুপে কোনো স্যার নাই, শুধু জামিল স্যার ছাড়া কোনো স্যারই নাই এখন। তো তোমাদের তো এমন সমস্যা নাই যে একবার ইংলিশ বলতে হবে, গ্রামারলি ইউজ করে গ্রামার ঠিক করতে হবে, এত চিন্তা ভাবনা নেই। ছাত্র সেদিন বললো যে তোমরা চট্টগ্রামের ভাষায় বলো, আমরা দরকার হয় ট্রান্সলেট করে নিয়ে কাজ করবো, সমস্যা নেই, তাও বলো। কেউ কখনো কোনো মুড টুড কিছু করবে না, তোমরা বলতে থাকো। আর যদি পার্সোনালি বলো না, তখন সমস্যা হয় যে আমাদেরও তো দেখতে হয়, তো একটু ঝামেলা। গ্রুপে বললে কেউ না কেউ সবসময় ফ্রি থাকে। আচ্ছা, আর কোনো সমস্যা? আচ্ছা ভাইয়া, ধরেন যে কোনো প্রবলেমে ধরেন এক্স ওয়াই কোঅর্ডিনেট যুক্ত যদি কোনো প্রবলেম থাকে, এই ক্ষেত্রে থিঙ্কিংটা একটু স্লো হয়ে যায়, মানে অন্য ক্ষেত্রে চেয়ে। তো এই ক্ষেত্রে এক্স ওয়াই কোঅর্ডিনেটের প্রবলেম? হ্যাঁ, এরকম কোঅর্ডিনেট যুক্ত প্রবলেম গুলো। কোঅর্ডিনেটের প্রবলেমে সচরাচর দেখবা যে দূরত্ব বের করতে বলে অথবা বিভিন্ন পাথে যেতে বলে, বুঝছো? যে একগুলা কোঅর্ডিনেট আছে কি, ওই যে দাবার ঘরের মতো কোঅর্ডিনেট, ওখানে হয়তো বিভিন্ন পাথে চলতে বলে যে তুমি এই ঘরে আসো, এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও। তো তুমি এইসব ক্ষেত্রে চিন্তা করবা যে ম্যাক্সিমাম তুমি 3x3 একটা ঘর তৈরি করবা, করে মিলানোর চেষ্টা করবা যে এটা কিভাবে কাজ করতেছে, তখন এটা সহজ হয়ে যায়। কোঅর্ডিনেটের ক্ষেত্রে দেখা যায় কি, আমরা প্রথমে কি করি, আমাদের যে টেস্ট কেসটা দেয়া আছে, ধরো টেস্ট কেসে দেয়া আছে যে বিশাল বড় একটা সংখ্যা, ওইটা আমরা পুরোটা তুলে মিলানোর চেষ্টা করি, বহুত ঝামেলার মধ্যে পড়ে যায়, মিলাইতে মিলাইতে 15-20 মিনিট শেষ হয়ে যায়। তো তোমরা ট্রাই করবা ছোট জিনিস দিয়ে ট্রাই করতে। আর যখন আমরা বেসিক যত কোঅর্ডিনেট পাই ওখানে দেখবা কি হয়, এরকম দাবার ঘরের মতো যেগুলো দেয়া আছে ওখানে বলা হয় যে কত উপায়ে যাওয়া যায়, কি করা যায়, হয়তো লেফটে যাও, রাইটে যাও। তো ওগুলা প্রবলেম সচরাচর এতে দেয় না, যদি এতেও দেয় তাহলে তুমি বুঝতে পারবা আগে চিন্তা করবা যে এটা কি আরো কোনো ছোট করে একটা জেনারেল ফর্মে আনা যায় নাকি। আবার যদি তুমি এখন চিন্তা করো যে না, আমার যেহেতু বড় হচ্ছে আমি জেনারেল ফর্মেই আনবো, তার জন্য 1 ঘন্টা নষ্ট করবো, ওইটা ঝামেলা। যেটা মাথায় আসবে সেটা যদি কনফিডেন্স থাকে করে ফেলবা, আর যদি কনফিডেন্স না থাকে তাহলে ছোট করার চেষ্টা করবা। সো ভাই প্যালিন্ড্রোম নিয়ে একটা কোশ্চেন ছিল, যে মানে আমাকে কিছু লেটার দেওয়া থাকবে, ওটার উপরে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে আর কি। তো আমাকে বলতে হবে যে মানে সবচেয়ে শর্টেস্ট প্যালিন্ড্রোম কোনটা, লাইক জিওগ্রাফিক্যালি মানে পসিবল কিনা। ধরো এরকম দেয়া আছে, এখানে কিছু সংখ্যা দেয়া আছে, কোন কোন মানে ঘরে এ ফাঁকা বি সি ডি, প্রশ্নবোধক, ধরো এ বি সি বি ডি সি না দিয়ে প্রশ্নবোধক দিছে, হ্যাঁ আমার এখানে দিছে ধরো বি এ। হ্যাঁ, মানে আমাকে সবচেয়ে ছোট ইয়েটা বের করতে হবে আর কি, ছোট লেটার দিয়ে প্যালিন্ড্রোম পসিবল কিনা ওটা বললো আর কি। মানে এই প্রশ্নবোধক চিহ্নের ঘরগুলোয় আমার এমন সংখ্যা বসাইতে হবে যেন সবচেয়ে ছোট উপায় প্যালিন্ড্রোম হয়। লেক্সিওগ্রাফিক্যালি সবচেয়ে ছোট হয় আর কি। তো তোমার তো এখানে একটা সুবিধা হচ্ছে যে যেহেতু আমাদের এটা দেয়া আছে, ধরো তুমি দেখলে এরকম যে ধরো তুমি এরকম করে নিছো, তো প্যালিন্ড্রোমের ক্ষেত্রে কি হইতে পারে, একটা প্রথমে দেখো জোড় সংখ্যার সাইজ হইতে পারে, বেজোড় সংখ্যার সাইজ হইতে পারে না।
হ্যাঁ হ্যাঁ তো ধরো বেজোড় সংখ্যার সাইজ, তো তার জন্য একটা ঘর থাকবে যে কারো উপর নির্ভরশীল না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে সেই ঘর। ধরো তুমি এখানে সবচেয়ে ছোট সংখ্যা বসায় দিবা এ, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে আর কি, ঠিক না? আর যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে তো এক নিয়ে কিছু করতে পারবা না, এ এরকমই থাকবে, ঠিক না? ধরো এখন এই ঘরগুলো যেগুলো, তার পাশে যেগুলো ঘর, যেগুলো অন্য ঘরের উপর নির্ভরশীল, কারণ কি এখানে এই ঘরগুলা, এই ঘর কি এই ঘরের উপর নির্ভরশীল, এই ঘর এই ঘরের উপর নির্ভরশীল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এখন তুমি যেহেতু প্রশ্নবোধক চিহ্ন ছাড়া চেঞ্জ করতে পারছো না, তোমার টার্গেট হবে কিরকম, তুমি দেখবা যে এই ঘরের সাথে যে ঘর সম্পর্কযুক্ত সেই ঘরে কি মনে করো যে কিছু আছে নাকি। ধরো এই ঘরে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই ঘরে আছে বি, তো তুমি তো আর এখানে ইচ্ছা মতো সংখ্যা বসাইতে পারবা না, তখন কি করতে হবে, এখানে বি কেই বসাইতে হবে। তুমি এখন চেক করবা যে মধ্যের ঘর হইলে, এটা তো বললাম, এখন কোনার ঘরগুলো এর সাথে সম্পর্কযুক্ত যে ঘর, সেই ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা এখানে বসাবা যদি প্রশ্নবোধক চিহ্ন হয়। কিন্তু এমন একটা ঘর পাইতে পারো যেখানে এখানেও প্রশ্নবোধক চিহ্ন, এখানেও প্রশ্নবোধক চিহ্ন, আর এরা দুইজন সম্পর্কযুক্ত, ঠিক না? তখন তুমি কি তখন করবা, এ বসাই দেবো। হ্যাঁ এ বসাই দিবা, এটাই আর সিম্পল। যে তোমার জাস্ট খুঁজতে হবে যে কোন ঘরগুলা একবারে পিওরলি ফ্রি আছে, যারা ফ্রি আছে তাদেরকে সবচেয়ে ছোট বসাবা, যারা ফ্রি নেই তাদেরকে ওই যার সাথে সম্পর্কযুক্ত তাকে বসাইতে হবে। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন করো? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া একটা ইনপুট নিব, এন এর মান, এন এর মান হাইয়েস্ট 100 পর্যন্ত হতে পারে, এবং ওগুলার ফ্যাক্টোরিয়াল বের করে সবার শেষে কয়টা শূন্য আছে ওটা হচ্ছে। এটা একটা মজাদার প্রবলেম, বুঝছো? হ্যাঁ ভাইয়া, এটা নাম্বার 3 এর প্রবলেম। এটা মোটামুটি সবাই বুঝছো, যারা সেকেন্ড থেকে ফোর্থ এর মধ্যে চলে যায় তারা এক সময় এই পিরিয়ডটা পার করে। তোমরা কি মাহবুবুল আলম শান্ত স্যারের বই পড়ছো? উনি হচ্ছে কম্পিটিটিভ এর মানে প্রবলেম সলভিং এর উপর বাংলা বই লেখা আছে, একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরে। আচ্ছা না পড়লে সমস্যা নাই, দেখছি বইটা। ওই বই শেষ করতে পারলে কাজ হয়ে যাবে। আচ্ছা এখন তোমরা এটার আমি আইডিয়াটা ফুল কোড বলবো না, বুঝছো, কারণ এটা একটা সুন্দর প্রবলেম, তো একটু ঘাটলে তোমরা পাবা। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জাস্ট আমি ট্রিক্সটা বলে দিই তোমাদের। কখন কোন দুইটা সংখ্যা গুণ করলে শূন্য আসতে পারে বলো তো? 5 আর 2 গুণ করলে 10 আসতে পারে। 1 into 10, হ্যাঁ ঠিক না? 1 into 10 আসলে কি? 1 into 10 আসলে 5 into 2। তো দিন শেষে তুমি যাই করো না কেন, ধরো 100 বা যাই করো সবগুলা ভাঙে তুমি দেখবে কি শেষে আসতেছে কত, 5 into 2। ধরো এক জায়গায় আছে 5 into 2, কোন একটা সংখ্যায় দেখো ওর শেষে ওই অনেকগুলা গুণ আছে, তার মধ্যে সব মৌলিক সংখ্যা কিন্তু একটা 5 আর একটা 2 আছে, দেখবে শূন্য পাবা একটা। কোন জায়গায় পেলে 5 গুণন 2, 5 গুণন 2, তাহলে এখানে শূন্য পাবা দুইটা। এখন বাকিটা আর বলবো না, তোমরা তো বুঝে গেছো এখন কি হইতে পারে। ভাই তাহলে কি 5 এর জন্য একটা কাউন্টার রাখবো, 2 এর জন্য একটা কাউন্টার রেখে মিনিমাম বাইর করে ওটা প্রিন্ট করে দিব ওই টাইপের? এখন শুধু তো 100 একটা সংখ্যা না যে 100 এর মধ্যে 5 কয়টা আছে বের করবো, তোমার 1 গুণন 2 গুণন 3 গুণন এরকম করে 100 পর্যন্ত না। তো এই 1 থেকে শুরু করে যখন 100 পর্যন্ত যাবা, এখানে তো একটা 5 আছে, এই 5 এর জন্য একবার কাউন্ট করতে হবে, আবার 10 আছে, এই 10 এর জন্য আলাদা কাউন্ট করতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার কি আছে 15 আছে, 15 এও তো 5 আছে, আছে না? জি জি। 15 এও 5 আছে, তারপর 20 তেও 5 আছে। তো এরকম প্রত্যেকটার জন্য যেখানে যেখানে যতগুলা 5 থাকতে পারে সবগুলা কাউন্ট করতে হবে। জি ভাই। আচ্ছা তো বললাম যে এরকম যতগুলা 5 থাকতে পারে সেগুলো কাউন্ট করবে। আবার একটা ঝামেলা দেখো, শুধু ধরো 5 আছে 2 নাই, তখন কি হবে নাকি? তখনও হবে না। তো 2 এইভাবে গুনতে হবে, গুনার পরে দেখবা মিনিমাম অফ 5 কয়টা আর 2 কয়টা, এটাই হচ্ছে উত্তর। এটা করতে গেলে আর একটু বুঝতে পারবা, যখন খাতা কলমে লিখতে থাকবা তখন জিনিসটা আরো সহজ হয়ে যাবে। জিনিসটা সুন্দর প্রবলেম, বুঝছো? এটা মেবি ইউভিএর একটা প্রবলেম নাকি, মেবি ইউভিএর প্রবলেম। আর কোনো সমস্যা করো? ভাই আপনার নামটা কি বলছিলেন যে? আমার নাম আল আসাদ নূর রিয়াদ। আমি হচ্ছে 7 সেমিস্টারের ফাইনাল দিচ্ছি, 8 সেমিস্টারে উঠতেছি। আমার সাথে যে তোমাদের আরেকটা বড় ভাই আছে ওর নাম নাইমুল হক, ওই 5th সেমিস্টারে আছে, এবার হয়তো 6th
ফিফথে উঠবে না, হ্যাঁ ফিফথে। যারা 2BM এ আছো তারা হয়তো আমাকে চিনতে পারবে, 2BM অথবা 1CM এ যারা আছে। আচ্ছা ভাই, এমনি একটা বাইরে থেকে প্রশ্ন করি, মানে এটা রিলেটেড না। মানে আমাদের যখন ভার্সিটি খুলে যাবে তখন তো ভাই মনে করেন যে প্রায় দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয়, তো তখন ভাই ওটাকে কিভাবে মানে ব্যালেন্স করবো এটা? দুপুর থেকে সন্ধ্যা না, মনে করো সকাল থেকে সন্ধ্যা। মানে ভার্সিটির সকাল বাস থেকে ছাড়বে কয়টায়? তুমি মনে করো যে 9:45 10 আমাদের থেকে বাস ক্লাসগুলো ছাড়বে। 11টা থেকে শুরু আর কি। হ্যাঁ 9টায়। যারা বহদ্দারহাট বা আরো ওই দূরের একগুলো আছে ওদের তো মনে করো যে শহরের মূল থেকে তো 9:45 দিকে বাস ছাড়বে। ভার্সিটিতে মনে করো শীতের সময় যদি হয় পৌঁছাইতে পৌঁছাইতে 6টা 10-15 মানে রাত হয়ে যাবে। তো তোমার তখন টার্গেট নিতে হবে যে আমি ক্লাসের মধ্যে যারা মেইনলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করার চিন্তা ভাবনা আছে 2-3টা প্রবলেম মাথার মধ্যে নিয়ে যেতে হবে, নিয়ে যা সারা ক্লাসে চিন্তা করতে হবে, তাছাড়া উপায় নেই। একটু ভাই কষ্ট আপনাদের করতে হবে। রুটিনটা শেয়ার, আপনার ভার্সিটি চলার সময় তখনকার রুটিনটা কেমন ছিল এটা যদি শেয়ার আমাদের করা যায়। রুটিন ভাই ওইরকম তো ছিল না, একবারে করা রুটিন করলে তো মনে করো যে আমাদেরও ভালো হইতো। তো আমরা মেইনলি যেটা টার্গেট রাখছি যে আমাদের, আমি সত্যি কথা বলি, আমাদের যে ফ্রেন্ডরা ছিল আমার সেকশনে, আমাদের ভার্সিটিতে একটা নিয়ম কি যে ধরো গ্রুপ তৈরি হয়ে যায় যে অমুক ব্যাচের কেউ অমুক সেকশনে কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং করে না, ওখানে করতেছে না। দুই একজন থাকে এক্সেপশনাল যারা একাই পুরো সেকশন থেকে করে, কেউ করতেছে না উনি একাই করে যাচ্ছে। তো যে সেকশনে দেখা যায় 4-5 জন হয়েছে তখন একটা কম্পিটিশন চলে আসে। ধরো ও অন্যদিন আশিক, তোমাদের আশিক ভাই আছে, ওই এসে বললো যে আজকে আমি এই 2টা প্রবলেম সলভ করছি, তখন তুমি যা চিন্তা করতেছো বন্ধুদের সবারই কোড ফোর্সেসের হ্যান্ডেল বা ইউভি এর হ্যান্ডেল থাকে, তুমি দেখতেছো যে তোমার ওই বন্ধু এটা সলভ করে ফেলছে, তখন তোমার চিন্তা ভাবনা আসে যে ওই এটা সলভ করলো কেমনে। তখন তুমি দেখা যাবে যে রাত ভর লাগে গেছে যে ওই এটা সলভ করতে পারছে আমি এটা সলভ করতে পারতেছি না এই জন্য। এরকম আর কি, যে একজন আরেকজনের কম্পিটিশন দেয়া, যেটা হচ্ছে এমনিতে সলভ করার পরে তুমি হেল্প করবা, কিন্তু কম্পিটিশন সর্বোচ্চ পর্যায়ে চলে সবার সাথে। ইভেন আমাদের যে আমরা যারা আছি আমাদের কন্টেস্ট করতে হয় তো টিমে আসার জন্য, নিয়মিত কন্টেস্ট করতে হয়। আর প্রশ্ন কোনো? আচ্ছা ভাই, তাহলে আপাতত আজকে এখানে শেষ করি। আর ওই প্রবলেমটা আমি হচ্ছে দেখতেছি, তুমি যদি বাইনারি সার্চ দিয়ে না হয় তো আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম।